নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। চুপ, একদম চুপ। একটা শব্দ প্রকাশ করবি না, আর যদি করিস তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। করে আমার মাথাটা খারাপ করে দিল। ইশারা চুপ করে গেল প্রকাশের ধমক শুনে। প্রকাশও কিছুটা নিজেকে শান্ত করে ইশারা বেড়ে যেখানে বসে আছে সেখানে ইশারার কাছে গিয়ে বলল, আই এম সরি ইশারা, আসলে আমি ভাবিনি এমন কিছু করে বসবো তোমার সাথে। কিন্তু কি করব বলো, এটা না করলে তো তোমাকে আমি সারা জীবনের মতো হারিয়ে ফেলতাম, যেটা মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি আপনাকে ভালোবাসি না। তাতে আমার কিছু যায় আসে না, আমার ভালোবাসাই এনাফ আমাদের সম্পর্কে। ইশারা কিছু বুঝতে পারল না এবার, তাই প্রকাশের মুখের দিকে চেয়ে রইল। আর প্রকাশ সেটা দেখে মুচকি হেসে একটা পেপার নিয়ে এলো ইশারার কাছে আর বলল, সই করো এখানে। ইশারা ভালো করে কাগজটা দেখতেই দেখতে পেল রেজিস্ট্রি পেপার। এর মানে প্রকাশ বিয়ে করতে বলছে ওকে। ও তৎক্ষণাৎ বেড থেকে উঠে দাঁড়ায় আর ইশারাই বলে, না, আমি আপনাকে বিয়ে করব না। বিয়ে তো তোমাকে করতেই হবে ইশারা, তাও সেটা আমাকে। কি কমতি আছে আমার মধ্যে যে তুমি আমাকে বিয়ে করতে চাও না? আমাকে এতটাই অপছন্দ তোমার যে তুমি ওই মাঝবয়সী লোকটা বিয়ে করতে যাচ্ছিলে? লিসেন কেয়ারফুলি ইশারা, তুমি যদি আমাকে বাউট না করো তাহলে তোমার পুরো পরিবারকে আমি শেষ করে দেব। ইশারা ধপ করে বেডে বসে পড়ল। ইশারা কথা বলতে পারে না, ইশারা করেই মানুষকে কথা বোঝায়, কিন্তু অনেকে তো বোঝে না, তাই একটা খাতা পেন রাখে সবসময় নিজের কাছে, যাতে ওটাতে লিখে বোঝাতে পারে। ইশারা জন্মগত বোবা নয়। ইশারা যখন বয়স 14 তখন বাবা মায়ের অ্যাক্সিডেন্টের খবর শুনে সে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। আর তারপর ডাক্তার বলে শকের কারণে এমনটা হয়েছে। মেনে নিতে পারেনি ব্যাপারটা। ইশারা কথা না বলতে পারলেও কানে সব শুনতে পায়, কিন্তু খুব বেশি জোরে সাউন্ড ওর কানের পক্ষে ক্ষতিকারক। ডাক্তার বলেছেন তাই ইশারা কানে তুলো গুজে রাখে, আর সবার কথা মোটামুটি শুনতেও পায়। আজ প্রকাশের সব কথা ইশারা শুনতে পেয়েছে। ইশারা কি করবে বুঝতে পারছে না। এখন যদি ইশারা বিয়ে না করে প্রকাশকে, তাহলে হয়তো প্রকাশ সত্যি ওর পরিবারকে মেরে ফেলবে। পরিবার বলতে শুধু ইশারার মামা মামি আর ওর নিজের ভাই। ইশারার ভাইয়ের বয়স 12 বছর, এখন আর ইশারার বয়স 20। অনার্স শেষ বর্ষে পড়ছে ইশারা। মামি এমনিতেই পড়তে দিতে চায় না, ঘরে সব কাজ কর্ম দিয়ে কলেজে যেতে দেয় না, আর সেই কারণেই বিয়ে দিয়ে দিচ্ছিল। আসল কারণটা অবশ্য তা নয়, এর একটা অন্য কারণ আছে। সাইন করো ইশারা। ইশারা করুণ চোখে প্রকাশের দিকে তাকিয়ে কাপা কাপা হাতে পেনটা দিয়ে সাইন করে দিল। প্রকাশ জানতো ইশারাকে পরিবারের ভয় দেখালেই ইশারা রাজি হবে। ইশারার মামা মামি যতই খারাপ হোক, ইশারা ওদেরকে খুব ভালোবাসে, সেটা প্রকাশ ছাড়া ভালো কেউ জানে না। পরের পর্বগুলিতে বুঝতে পারবেন কারণটা। প্রকাশ কাগজটা নিয়ে নিল আর পাশের টেবিলে রেখে ইশারার দিকে ছুটতে লাগলো। বেডের উপর ভর করে ইশারা নড়াচড়া করছে না, একভাবেই বসে আছে। কি বা করবে? এখন তো প্রকাশের পুরো অধিকার আছে ইশারার উপর। প্রকাশ ইশারার কানের কাছে নিজের ঠোঁট নিয়ে গেল আর বলল, ভীষণ ভালোবাসি তোমাকে ইশারা। আমি জানি তুমি আমায় পছন্দ করো না, কিন্তু তুমি আমায় যতটা খারাপ ভাবো আমি ততটা খারাপও নই। তুমি কথা বলতে পারো না, এতে আমার কিছু যায় আসে না ইশারা। তুমি কথা বলতে পারো না, এতে আমার কিছু যায় আসে না। ইশারা তো করতে পারো। ইশারাই ভালোবাসার প্রকাশ হবে আমাদের সম্পর্কে। প্রকাশ কথাগুলো বলেই উঠে চলে গেল পেপারটা নিয়ে। আর দরজাটা লক করে দিতেই ইশারা দরজার সামনে গিয়ে দরজা ধাক্কাতে লাগলো। আর প্রকাশ তা পাত্তা না দিয়েই চলে গেল। কিছুক্ষণ আগে ইশারা বিয়ের সাজে বসে রয়েছে নিজের ঘরে, কিন্তু চোখ দিয়ে সমানে জল গড়িয়ে পড়ছে, যার ফলে কাজলটা নেপটে গেছে। বেশি ভারী মেকআপ করেনি ইশারা, সামান্য কয়েকটা হালকা গয়না পড়েছে, তাও সেগুলো সোনা নয়, ইমিটেশনের। ইশারা কনের ভেসে বসে রয়েছে, ঠিক সেই সময় ওর মামা আর মামি ওর ঘরে প্রবেশ করলো। কি রে মা, তুই এভাবে চোখের জল ফেলছিস কেন? ইশারা করুণ চোখে মামার দিকে তাকালো আর মামা বলল, কষ্ট পাস না মা, বিয়ে তো সব মেয়েরাই একদিন না একদিন হয়।
এই বিয়েতে কেন খুশি হবে আমার দিদিয়া? একটা বুড়ো লোকের সাথে কেন বিয়ে দিচ্ছ তোমরা আমার দিদিয়াকে? হ্যাঁ, বিয়ে না করে তোর চিকিৎসা কে করাবে? হ্যাঁ, জানিস কত খরচা হবে তোর অপারেশন করাতে? ইশারা যদি গিরিশ বাবুকে বিয়ে করে তাহলে গিরিশ বাবু বলেছেন সব খরচ উনিই দেবেন, তাই ইশারা বিয়ে করবে। দরকার নেই অপারেশনের। ভাই তুই কষ্ট দিস না, আমি ঠিক আছি। কিন্তু কনেকে ডাকছে গো বিয়ের জন্য। হ্যাঁ হ্যাঁ, এই তো যাচ্ছে। ইশারাকে নিয়ে গিয়ে বিয়ের আসরে বসিয়ে দিল ওর মামি। ইশারার পাশেই বসে রয়েছে ওর বর, যার বয়স কিনা প্রায় 50। একবার বউ মরে গেছে, এমনকি মেয়েও আছে একটা, আর ইশারার বয়স এখন সবে 20। ইশারা চুপচাপ নিচের দিকে তাকিয়ে বসে আছে। ওদের রেজিস্ট্রি হবে, কোনো আচার আচরণ হবে না। উকিল এসে পড়েছেন অনেক আগে, আর বরের সইও নেওয়া হয়ে গেছে। বাকি এখন ইশারার সাইন। ইশারা যেই না পেন হাতে নিয়ে সই করতে যাবে, তখনই বিকট এক শব্দ হলো, গুলি চলার শব্দ। সবাই তো ভয় পেয়ে গেছে। ইশারা এবং সবাই সামনে তাকাতেই দেখলো প্রকাশ হাতে একটা পিস্তল নিয়ে বাতাসে গুলি করে চোখ লাল আর চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে। ইশারার মামা মামি প্রায় ভয় পেয়ে গেছেন প্রকাশের এমন রূপ দেখে। এলাকায় সবাই জানে প্রকাশের রাগ কতটা ভয়ঙ্কর, তবুও সাহস করে ইশারার মামা বলল, এসব কি হচ্ছে? এই বিয়ে বাড়ির অনুষ্ঠানে তুমি গুন্ডাগিরি কেন করছো? প্রকাশ কোনো কথা না বলে ইশারার কাছে চলে গেল, আর প্রকাশ এগোতেই ইশারার মামা মামি পিছিয়ে গেল, কারণ প্রকাশের হাতে পিস্তল আছে। প্রকাশ গিয়ে ইশারার হাত ধরে ইশারাকে টেনে তুলল, আর লোকটাকে বলল, আর কোনোদিন যদি এই এলাকায় আপনাকে দেখেছি বা আপনার ছায়া আমার চোখে পড়েছে, তাহলে আপনি বেঁচে বাড়ি ফিরবেন না। এই বলেই ইশারাকে সবার সামনে কোলে তুলে নিল প্রকাশ। আর ইশারা তো ফ্যালফ্যাল করে তাকিয়ে রয়েছে প্রকাশের দিকে। এদিকে ইশারার ভাই ঈশান্ত খুব আনন্দ করছে প্রকাশকে দেখে। প্রকাশকে কেউ বাধা দিতে এলেই প্রকাশের সব লোকেরা সামনে চলে এলো, আর কেউ কিচ্ছু বলতে পারলো না। প্রকাশ ইশারাকে গাড়িতে বসিয়ে সিধে নিজের ফার্ম হাউসে চলে এলো। এখন প্রকাশ সিগারেটের টান দিচ্ছে আর বাতাসে ধোঁয়া ছাড়ছে। প্রকাশের চোখের কোণে জল জমেছে। ইশারা, আমি জানি প্রথমে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, কিন্তু বিশ্বাস করো, তোমাকে প্রথম যেদিন দেখেছি সেদিনই একটা ভালো লাগা কাজ করেছে, আর পরে তা ভালোবাসায় পরিণত হয়েছে। আমি তোমাকে ভীষণ ভালোবাসি ইশারা, আমি যে বড্ড ভালোবাসার কাঙাল। প্রকাশের চোখ থেকে টপ করে জল পড়ল। প্রকাশ সেটা মুছে সিগারেটটা ফেলে ইশারার ঘরের দিকে ইশারার জন্য খাবার নিয়ে হাঁটা ধরল। প্রকাশ রুমের দরজা খুলতেই দেখলো ইশারা মেঝেতে হাঁটু ভাঁজ করে বসে কাঁদছে। প্রকাশকে দেখে ইশারা মেঝে থেকে উঠে দাঁড়ালো। প্রকাশ রুমের ভিতরে এসে খাবারটা রাখলো স্যান্ডের টেবিলে, আর ইশারাকে বলল, ইশারা, খাবারটা খেয়ে নাও। ইশারা কোনো কথা না বলে প্রকাশকে ধাক্কা দিয়ে দরজা দিয়ে বেরিয়ে গেল। প্রকাশ রুমে ঢুকে দরজাটা লক করতে ভুলে গেছিল, আর সেই ফাঁকেই ইশারা এমনটা করলো। ইশারা, পস্তাতে হবে তোমাকে এর জন্য। তুমি কি ভাবছো এভাবে পালিয়ে বাঁচতে পারবে তুমি আমার থেকে? না, কখনো না। তুমি শুধু আমার, তোমাকে নিজের তো আমি করেই ছাড়বো। এই বলেই প্রকাশ দ্রুত পায়ে নিচে নেমে গেল, আর ড্রয়িং রুমে গিয়ে দেখলো কেউ নেই। প্রকাশের চোখ গেল সদর দরজায়। সেদিকে তাকিয়ে প্রকাশ অবাক হয়ে যায়, কারণ সদর দরজা যেমনভাবে ভিতর দিয়ে বন্ধ করে রেখেছিল ঠিক তেমনই আছে। তাহলে ইশারা কোথায় গেল? ইশারা যদি বাইরে না যায় তাহলে কোথায় গেল? ঘরে লুকিয়ে আছে নাকি? ইস! প্রকাশ যেই ডাকতে যাবে কোথা থেকে ইশারা এসে ওকে পিছন থেকে ডাকলো। আহ প্রকাশ পিছন ফিরে ইশারাকে দেখে ইশারাকে জড়িয়ে ধরলো, আর বলতে লাগলো, ইশারা, কোথায় গেছিলে তুমি এভাবে? তোমার কিছু দরকার হলে আমায় বলতে, এভাবে কেন এলে তুমি? জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। প্রকাশকে নিজের থেকে ছাড়িয়ে ওর হাতে একটা কাগজ দিয়ে পড়তে বলল। এটা কি ইশারা? আঙ্গুল দিয়ে ইশারা করে পড়তে বলল। প্রকাশ লেখাটা পড়ে ইশারার দিকে তাকাতেই দেখলো ইশারা হাত জোর করে ওর দিকে তাকিয়ে রয়েছে আর কাঁদছে। সেটা দেখেই প্রকাশ জোরে চিৎকার করে একটা গার্ডকে ডাকলো। গার্ড? প্রকাশের চিৎকারে ইশারা কেঁপে উঠলো আর কানে হাত দিল, যা দেখে প্রকাশ শান্ত হয়ে ইশারার হাত ধরলো, আর গার্ডকে আসতেই তাকে আস্তে করে বলল, গাড়ি বার করো এক্ষুনি, আমি আর তোমার ম্যাডাম বেরোবো। ওকে স্যার।
ইশারা প্রকাশের দিকে অবাক চোখে তাকিয়ে রয়েছে। সেই দেখে প্রকাশ ইশারার কাছে এসে ইশারার চোখের জল মুছিয়ে ইশারাকে কোলে তুলে নিল আর বাইরের দিকে হাঁটা ধরলো। ইশারাকে গাড়িতে বসিয়ে প্রকাশ নিচে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করে বেরিয়ে গেল। উদ্দেশ্য হলো নার্সিং হোম। নার্সিং হোমের সামনে প্রকাশ গাড়ি থামাতেই ইশারা বেরিয়ে গেল আর ছুটে নার্সিং হোমের ভিতরে ঢুকে গেল আর প্রকাশ গাড়িটা পার্ক করতে গেল। ইশারা একেবারে ওটির সামনে চলে গেল, গিয়ে দেখলো ওর মামা মামি মুখ কালো করে দাঁড়িয়ে আছে। এবার ইশারার ভয় লাগছে, কিভাবে যাবে ও ওর মামা মামির কাছে। গতকাল যা হলো তারপর আমি কি মুখ নিয়ে যাব মামা মামির কাছে? এখন যদি না যাই তাহলেও তো হবে না। কি করব আমি? আচ্ছা, টাকাটা নিশ্চয়ই জোগাড় হয়নি। এবার কি করে আমার ভাইয়ের অপারেশন হবে? না, ভাইকে নিশ্চয়ই ডাক্তারবাবু কেবিনে রেখেছে। অন্তত ভাইয়ের সাথে দেখা করতে আমায় যেতে হবে। ইশারার মামা মামির দিকে আসতেই ওর মামা মামি তেড়ে এলো ওর দিকে। কি রে মুখপুরি, কোথা থেকে মুখ কালো করে এলি? হ্যাঁ, কই ছিলি সারা রাত? নিজের মুখ কালো তো করলি, তার সাথে আমাদের মুখও চুনকালি মাখলি। আমার ভাইয়ের অপারেশন কি হবে না মামি? এই সব কথা তুই কে মনে করিস? তুই আমাদের মুখে চুন কালি দিবি আর আমরা তোর ভাইয়ের চিকিৎসা করাবো? মোরগ তোর ভাই। ওরে বাপ্পা, ভুল কাজ করে আবার চোপা করা হচ্ছে। এই বলে মামি ইশারাকে চড় মারতে নিল, কিন্তু মারতে পারলো না, কারণ ওর মামির হাত প্রকাশ ধরে ফেলেছে। মামি প্রকাশের দিকে তাকাতেই এক প্রকার ভয় পেয়ে গেল, কারণ প্রকাশের চোখ লাল হয়ে রয়েছে আর মামির হাতটা প্রকাশ এত শক্ত করে ধরেছে যে ওর মামি হাতটা ছাড়াতে চেয়েও ছাড়াতে পারছে না। প্রকাশ চোখ মুখ গরম করে মামির হাতটা ঝাড়া মেরে ছেড়ে দিল আর বলল, ইশারার গায়ে হাত তোলার কোনো অধিকার আপনাদের নেই। মানে কি বলতে চাইছো তুমি? এইটাই যে ইশারার উপর শুধু আমার অধিকার, আমার সম্পত্তি। ইশারা, শি ইজ মাই লিগ্যাল ওয়াইফ। হ্যাঁ, কিছুক্ষণ আগেই আমরা বিয়ে করেছি। দরকার পড়লে রেজিস্ট্রি পেপার আপনাদের দেখিয়ে দেব। আর এবার থেকে ইশারার গায়ে হাত তোলার কথা স্বপ্নেও ভাববেন না, আপনাদের জন্য সেটা ভালো হবে না। ইশারার মামা মামি এবার একটু ভয় পেয়ে গেল। ওদের ধারণা আছে প্রকাশের ক্ষমতা আর রাগ সম্পর্কে। প্রকাশ কোনো ভুল কাজকে কোনোদিন প্রশ্রয় দেয় না, তাই ইশারার মামা মামি আর কিছু বলল না। এদিকে ইশারা এতক্ষণ অবাক হয়ে প্রকাশের কথাগুলো শুনছিল। এবার বলুন, ঈশান কোথায়? ও তো ওটির পাশে কেবিনে আছে। ইশারা কথাটা শুনেই দৌড়ে ওই কেবিনে চলে গেল আর পিছন পিছন প্রকাশও গেল। ইশারা কেবিনে ঢুকতেই দেখলো ঈশান শুয়ে রয়েছে আর ওর মুখে অক্সিজেন মাস্ক লাগানো। ইশারা গিয়ে ঈশানের মাথায় হাত রাখতেই ঈশান চোখ খুলে ইশারার দিকে তাকিয়েই উঠে বসলো মাস্ক খুলে। আরে আরে কি করছো? মাস্ক খুলছো কেন? মাস্ক কেন খুলছিস ভাই? ওহো, আমি ঠিক আছি। এখন আমি তোমাদের সাথে কথা বলবো। এখন সেই কখন থেকে ওয়েট করছি তোমাদের, আর তোমরা কিনা কত দেরি করলে আড়ি তোমাদের সাথে। আরই তো আমি করব তোমার সাথে। কেন কেন? কেন নয়, তোমার দিদি আর বিয়ের খবরটা জানাতে পারলে আর তোমার অপারেশনের কথাটা জানাতে পারলে না। সরি ভাইয়া। মানে? আরে মামা মামি যখন তোর বিয়ে বুড়ো দাদুটার সাথে ঠিক করলো, দুপুরবেলায় তখনই আমি বাড়ি থেকে বেরিয়ে যাই আর প্রকাশ ভাইয়াকে খুঁজতে থাকি, কিন্তু পাই না। তাই বিকেলবেলা আবার বেরিয়েছিলাম। তখন প্রকাশ ভাইয়াকে চায়ের দোকানে পাই আর সব বলি। তখন ভাইয়া আমায় বাড়ি ফিরতে বলে আর আমি বাড়ি ফিরে আসি আর তোর ঘরে যাই। তারপরই তো প্রকাশ ভাইয়ের একটা হিরোর মতন এন্ট্রি হয়। ঈশানের হাসি দেখে প্রকাশও ফিক করে হেসে দিল আর ইশারাও। কিন্তু তোমাদেরকে কে খবর দিল যে আমি এখানে? তোমার দিদি আমাকে কাগজে লিখে জানায় যে আগামীকাল তোমার অপারেশন, আর এই অপারেশনের সব টাকা ওই লোকটা দেবে যাকে তোমার দিদি বিয়ে করছিল। বিয়ের শর্তই এমন ছিল যে ইশারা বিয়ে করলে তোমার অপারেশন হবে, কিন্তু বিয়েটা যখন হয়নি তাহলে অপারেশনের কি হবে? তোমার মামা মামি তো আর অপারেশন করাবে না। এটা পরেই আমি তোমার দিদিকে নিয়ে আগে তোমাদের বাড়িতে যাই। সেখানে দারোয়ান জানালো যে তুমি হঠাৎ করেই অজ্ঞান হয়ে গেছো। বাড়িতে লোকজন থাকায় তারা তোমায় এই নার্সিং হোমে ভর্তি করে, আর সেই ঠিকানা নিয়ে আমরাও চলে আসি। দারোয়ান দাদা বলছিল তোমার অপারেশন নাকি আজকেও হতে পারে, তাই তো ওটির সামনে এসেছিলাম আমরা। ও, কিন্তু আমার তো আর অপারেশন হবে না। দিদি এত বিয়ে করেনি।
বিয়ে করেনি তো কি হয়েছে, আমি তো আছি, আমি করাবো তোমার অপারেশন, বুঝলে? তাই জানো ভাইয়া, মামা মামি দিদিয়াকে ভীষণ কষ্ট দেয়। আমার দিদিয়াকে পড়াশোনা করতে দেবে না বলে কলেজের সময় বাড়ির কাজ করায়, আর বিকেলে পড়তে বসলে এটা ওটা কাজ দেয়। রান্না করার ভুল করলে গরম খুঁটে দিয়ে ছেঁকা দেয়। আর এই যে গয়নাগুলো পরে আছে, এগুলো সব নকল গয়না। আমার মায়ের সোনার গয়নাগুলো কেড়ে নিয়েছে দিদিয়ার থেকে। তুমি দিদিয়াকে কোনো কষ্ট দিও না প্লিজ। প্রকাশ ঈশানকে বুকে জড়িয়ে নিল আর ছলছল চোখে ইশারার দিকে তাকালো। দেখলো ইশারা ঠোঁট কামড়ে ধরে নিজের কান্না আটকানোর চেষ্টা করছে। প্রকাশ বাম হাত দিয়ে হ্যাচকা টান মেরে ইশারাকেও বুকে টেনে নিল আর জড়িয়ে ধরে মাথায় চুমু দিয়ে বলল, আজ থেকে তোমার দিদি আর কোনো কষ্ট হবে না, আর না তোমার হবে। প্রকাশ বাইরে বেরিয়ে এসে ডাক্তারের সাথে কথা বলে নিল অপারেশনের ব্যাপারে। আর ইশারা গিয়ে বসার জায়গায় বসে পড়ল। আর ইশারার পাশে গিয়ে ওর মামি বসলো আর ইশারাকে কিছু কথা বলল। এটা প্রকাশের চোখে পড়তেই প্রকাশ ইশারার কাছে এগিয়ে গেল। ইশারার মামি প্রকাশকে এগিয়ে আসতে দেখেই উঠে গেল। প্রকাশ কিছু বলতে যাবে তার আগেই ইশারার মামি হনহন করে হেঁটে বেরিয়ে গেলেন আর প্রকাশ ইশারার পাশে বসে পড়ল। ইশারার তাতে কোনো হেলদোল নেই, ও এক মনে নিচের দিকে তাকিয়ে আছে। প্রকাশ ইশারাকে ওভাবে দেখে ওর হাতের উপর হাত রেখে বলল, গত রাত থেকে তুমি না চেঞ্জ করেছো আর না কিছু খেয়েছো, চলো কিছু খেয়ে নেবে। না, আমি খাবো না। কেন খাবে না? ইশারা ওর ভাইয়ের কেবিনের দিকে তাকাতেই প্রকাশ বুঝতে পারল। আগামীকাল অপারেশন হবে আর আজকে ওকে অ্যাডমিট থাকতে হবে। আমি কথা বলে নিয়েছি ডক্টরের সাথে। এখন চলো, ঈশান ঘুমাচ্ছে। ইশারাকে নিয়ে উঠে গেল প্রকাশ আর ইশারাও চলে গেল প্রকাশের সাথে। প্রকাশ বাড়িতে এসে ইশারাকে রুমে পাঠিয়ে দিল আর নিজের গার্ডদের সাথে কিছু কথা বলতে লাগলো। এদিকে ইশারা তো রুমে গিয়ে ঠাই বসে আছে আর ভাবছে, আমি কি করে ড্রেস চেঞ্জ করব? আমার তো এখানে কোনো জামা কাপড় নেই। ওনাকে কি একবার বলবো নাকি? না থাক। প্রকাশ ঘরে এসে দেখলো ইশারা ড্রেস চেঞ্জ করেনি, বসে বসে কিছু একটা ভাবছে। প্রকাশ ইশারার সামনে দাঁড়াতে ইশারা ঘাবড়ে গিয়ে উঠে দাঁড়ালো। ড্রেস চেঞ্জ করতে বলেছিলাম। ইশারা কাচুমাচু করছে। আমি কিছু বলেছি? করনি কেন? ইশারা আবার চুপ করে রয়েছে। প্রকাশ কিছু একটা ভেবে আলমারির কাছে গেল আর আলমারি থেকে একটা প্যাকেট নিয়ে এসে ইশারার হাতে দিল আর বলল, ওখানে তোমার যা যা জিনিস লাগবে সব আছে। আমি আমার মেইডকে দিয়ে অনেক আগেই আনিয়ে রেখেছি। আর যদি তোমার কোনো হেল্প লাগে তাহলে আমাদের মেইড সীমাকে ডেকে নিও। ইশারা প্রকাশের হাত থেকে প্যাকেটটা নিয়ে ওয়াশরুমে চলে গেল চুপচাপ। প্রকাশের কিছু একটা খটকা লাগলেও কিছু বলল না, চলে গেল ফ্রেশ হতে। ইশারা প্রায় 1 ঘন্টা যাবৎ শাওয়ার নিচ্ছে আর এদিকে প্রকাশ ইশারার জন্য অপেক্ষা করছে। যেই না প্রকাশ ডাকতে যাবে ইশারাকে, তখনই ইশারা বেরিয়ে এলো হাতে একটা টাওয়াল নিয়ে চুল মুছতে মুছতে। প্রকাশ তো ইশারাকে দেখে পুরো হা হয়ে রয়েছে। এখন ইশারার মুখে সামান্য মেকআপটাও নেই। ইশারাকে দেখে প্রকাশের সেদিনের কথা মনে পড়ে যাচ্ছে, যেদিন প্রথম ইশারাকে দেখেছিল প্রকাশ। এখন আরো বেশি স্নিগ্ধ লাগছে ইশারাকে। এদিকে ইশারা বেরিয়েই প্রকাশকে দেখতে পায়। প্রকাশ সোফায় বসে রয়েছে, সামনের টেবিলে খাবার সাজিয়ে। প্রকাশের এমন চাহনি দেখে ইশারা কিছুটা লজ্জা পায় আর প্রকাশ একভাবেই চেয়ে রয়েছে। প্রকাশ উঠে গিয়ে ইশারার হাত ধরে সোফায় বসালো আর প্লেটে রাখা খাবার হাতে নিয়ে ইশারার মুখের সামনে ধরলো। ইশারা প্রকাশের মুখের দিকে তাকাতেই প্রকাশ চোখ দিয়ে ইশারা করলো যেন প্রকাশের হাতের থেকে গ্রাসটা মুখে নেয়। ইশারাও চুপচাপ বাধ্য মেয়ের মতোই খাবারটা খেয়ে নেয়। প্রকাশ যখন আবার ইশারাকে খাওয়াতে যায় তখন দেখে ইশারা আবারও আগের মতন মাথা নিচু করে চোখে জল ফেলছে। প্রকাশ সঙ্গে সঙ্গে ইশারাকে জিজ্ঞেস করে হাতের প্লেটটা রেখে, কি হয়েছে ইশারা? খাবারটা ভালো লাগেনি? ঝাল লাগছে তোমার? কাঁদছো কেন তুমি? ও, আমি খাইয়ে দিচ্ছি বলে ভালো লাগছে না? আচ্ছা, আমি তোমায় জোর করে খাওয়াবো না, তুমি খেয়ে নাও তাহলে। আমি তোমাকে জোর করতে চাই না, বিয়েটা হয়তো জোর করেই করেছি, কিন্তু ভালোবাসার জন্য কখনো জোর করব না। এই বলে প্রকাশ উঠে যেতে নিলেই ইশারা প্রকাশের হাত টেনে ধরে। প্রকাশ ইশারার দিকে তাকাতেই ইশারা বিছানায় থাকা খাতা প্যানের দিকে ইশারা করে। প্রকাশ সেটা এনে দিয়ে ইশারার সামনে বসে আর ইশারা প্রকাশকে কাগজে লিখে দেয়, আমি কখনো এত ভালো খাবার খাইনি, আর না কেউ আমায় কোনোদিন খাইয়ে দিয়েছে। মামি রবিবার বাদে রোজ সকালে আর রাতে 2টো রুটি দিত আর বাসি তরকারি দিত। দুপুরের ডাল ভাত ছাড়া কিছুই দিত না, শুধু রবিবার মাছ দিত। আবার অনেক সময় কলেজে গেলে ঘরের কাজ বাকি থাকলে খেতে দিত না। প্রথমবার এত ভালো খাবার খেলাম হয়তো, তার জন্য ধন্যবাদ।
আপনি আমায় খাইয়ে দিলে আমি কিছু মনে করব না। দেবেন আমাকে খাইয়ে? প্রকাশের চোখে জল টলমল করছে ইশারার কথা শুনে। প্রকাশ ভাবছে মানুষ এতটা নিষ্ঠুর কি করে হতে পারে। প্রকাশ সঙ্গে সঙ্গে ইশারাকে আবার খাবার খাইয়ে দিতে লাগলো। এই মাঝে ইশারা আবার কিছু একটা লিখে প্রকাশের সামনে ধরলো। আচ্ছা, আপনি আমায় আর আমার ভাইকে এত সাহায্য কেন করছেন? আমি তো আপনার কেউ হই না, তাই না? তুমি কবে বুঝবে বলো তো আমি তোমাকে ভালোবাসি? এখনো বিশ্বাস হয় না আমায়? আমি কথা বলতে পারি না, অতি সামান্য একটা মেয়ে। নিজের বাড়িতে কাজ করে খাই, আর কাজ না করলে খাই না। দেখতেও তো আহামরি সুন্দর নই, সেই তুলনায় আপনি কত সুন্দর, কত বড় লোক। আপনি আমায় কেন ভালোবাসতে যাবেন বলুন তো? শুধু শুধু আপনি যেটা ভালোবাসা ভাবছেন সেটা হয়তো কিছুদিনের মোহ মাত্র। কয়েকদিন যেতে না যেতেই আমি আপনার বিরক্তির কারণ হয়ে উঠব। আমার এই অক্ষমতা আপনার বিরক্তির কারণ হয়ে উঠবে, যেটা স্বাভাবিক। প্রকাশ ইশারার এই লেখাটা দেখে মারাত্মক রেগে গেল। খাতাটা পাশে রেখে ইশারাকে বাম হাত দিয়ে টেনে নিজের কাছে নিয়ে এলো আর ইশারার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। আকস্মিক এমন ঘটনায় ইশারা পুরো জমে গেছে। আজ পর্যন্ত ইশারা কোনো ছেলে ধারে কাছেও ঘেঁষেনি, বরাবর একটু লাজুক ইশারা। আর আজ প্রকাশ ওকে এভাবে কাছে টেনে কিস করছে। ইশারা ছাড়ানোর চেষ্টা করতে লাগলেই প্রকাশ ইশারার ঘাড় পিছন দিক দিয়ে আরো শক্ত করে ধরে। ইশারা পেরে ওঠে না প্রকাশের সাথে। এদিকে প্রকাশ রাগের কারণে এমনটা করে ফেললো, কিন্তু কিছুতেই প্রকাশের রাগ যাচ্ছে না। কি করে পারলো ইশারা এভাবে ওর ভালোবাসাকে অপমান করতে? কিছুক্ষণ পর প্রকাশ ইশারাকে ছাড়তেই দেখতে পেল ইশারার চোখে জল। প্রকাশ ইশারাকে নিজের কাছে রেখেই বলল, তুমি ভাবতেও পারবে না আমি তোমাকে কতটা ভালোবাসি। না জেনে তুমি কিভাবে আমার ভালোবাসাকে এতটা অপমান করলে। ভালো না বাসো আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার ভালোবাসাকে অপমান করো না। আর কোনোদিন যদি নিজেকে অক্ষম বলেছ তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। তুমি যেমন আমি তোমাকে সেভাবেই ভালোবেসেছি, ভালোবাসি আর আজীবন ভালোবাসবো। তুমি আমার জীবনে থাকলেই আমি বড়লোক হতে পারবো। তুমি ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। বলেই ইশারাকে ছেড়ে উঠে গেল প্রকাশ আর হাত ধুয়ে ব্যালকনিতে চলে গেল। এদিকে ইশারা বসে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কিন্তু অদ্ভুতভাবে ইশারার কাছে প্রকাশের এই ছোঁয়া কোনো মোহ বলে মনে হচ্ছে না। খারাপ লাগছে না, বরং ভালো লাগছে। ইশারা মনে মনে ভাবছে, তাহলে কি সত্যি প্রকাশ ওকে ভালোবাসে? এসব ভাবতে ভাবতেই ইশারা কাশতে লাগলো। ব্যালকনির দিকে তাকিয়ে দেখলো ধোঁয়া দেখা যাচ্ছে। ইশারা সেদিকে এগিয়ে গেল আর দেখলো ইতিমধ্যে প্রকাশ 2-3টে সিগারেট শেষ করে ফেলেছে, আর হাতে একটা রয়েছে, সেটাও শেষের পথে। ইশারা বুঝতে পারলো প্রকাশ রেগে রয়েছে, আর ইশারার কথাই হয়তো কষ্টও পেয়েছে, তাই এমন করছে। ইশারা গিয়ে প্রকাশের হাত থেকে সিগারেটটা টান দিয়ে ফেলে দিল। আর প্রকাশ ইশারার দিকে তাকাতে ইশারা কিছুটা ভয় পেয়ে গেল, কারণ প্রকাশের চোখটা ভয়ঙ্কর লাল হয়ে গেছে। প্রকাশ নিজের রাগ কন্ট্রোল করে নিজের হাত মুষ্টিবদ্ধ করে ইশারাকে বলল, তুমি গিয়ে শুয়ে পড়ো, আমাকে একা থাকতে দাও। আপনি খাবেন না? না, খিদে মিটে গেছে আমার। তুমি যাও, আমার চিন্তা তোমায় করতে হবে না। ইশারা প্রকাশের কাঁধে হাত রাখতেই প্রকাশ ইশারার দিকে তাকালো, আর ইশারা আবারও ইশারা করে বলল, খেয়ে নিন না প্লিজ। বললাম তো খাবো না আমি, যাও তুমি। ইশারা কিছুটা ফুপিয়ে উঠল আর ওখানেই দাঁড়িয়ে রইল। প্রকাশ আর কিছু না বলে চুপ করেই দাঁড়িয়ে রইল। ইশারা চোখ মুছে চলে যেতে নিলেই হুট করে ইশারার হাত প্রকাশ পেছন থেকে হ্যাচকা টান মেরে নিজের দিকে ফিরিয়ে ইশারাকে জড়িয়ে ধরল, আর ইশারার কাঁধে মুখ গুজে রইল। ইশারা নিজের কাঁধটা ভেজা অনুভব করলো, তাই আলতো করে প্রকাশের পিঠে হাত দিতেই প্রকাশ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি তোমাকে ভালোবাসি সেরা, ভীষণ ভালোবাসি। আমাকে ভালোবাসার কেউ নেই জানো। আমার সব থেকেও আমি নিঃস্ব, কিচ্ছু নেই আমার, কেউ নেই আমার, কেউ ভালোবাসে না আমায়। ইশারা শুধু শুনছে প্রকাশের কথা। প্রকাশের কথা শুনে বোঝা যাচ্ছে প্রকাশের ভিতরে একটা চাপা কষ্ট আছে, যেটা কোনো সময় কারো চোখে পড়ে না। ইশারা আস্তে করে প্রকাশকে সোজা করে দাঁড় করিয়ে প্রকাশের চোখের জল মুছিয়ে প্রকাশের হাত ধরে ঘরে নিয়ে গেল, আর সোফায় বসিয়ে নিজের হাতে খাওয়াতে শুরু করলো। প্রকাশও বাধা দেয়নি, কারণ আজ প্রকাশও অনেকদিন পর কারো হাতে খাচ্ছে, নিজের ভালোবাসার হাতে খাচ্ছে। খাওয়ার পর ইশারা বিছানায় বসতেই প্রকাশ গিয়ে ইশারার কোলে শুয়ে পড়লো আর বলল, আমার আজ তোমাকে অনেক কিছু বলার আছে ইশারা। আজকে আমার মাথায় হাত বুলিয়ে দেবে একটু, আমি একটু শান্তি চাই। ইশারা প্রকাশের চুলে বিলি কাটতে শুরু করলো, আর প্রকাশ মুচকি হাসলো আর বলতে শুরু করলো, জানো আমি আমার মাকে ভীষণ ভালোবাসি।
ছোটবেলায় আমি সব সময় মায়ের আগে পিছে ঘুরঘুর করতাম। মাকে ঠিক করে কাজও করতে দিতাম না। সব সময় মাকে বিরক্ত করা ছিল আমার কাজ। কিন্তু হঠাৎ সব পাল্টে গেল। আমার মা আমায় ছেড়ে চলে গেল, তাও সারা জীবনের মতো না ফেরার দেশে। খুব রাগ হয়েছিল বাবার উপর সেদিন। কেন আমার মাকে ফিরিয়ে দিল না আমায়? কি দোষ ছিল আমার মায়ের? কথা বলতাম না বাবার সাথে। ভাবতাম বাবা ইচ্ছে করে মাকে দূরে সরিয়ে দিয়েছে আমার থেকে, কারণ আমি বাবাকে আদর করতাম না, কাছে যেতাম না তাই। পরে যখন বড় হলাম তখন বুঝলাম যে আমার মায়ের ক্যান্সার ছিল, লাস্ট স্টেজ, বাঁচানো সম্ভব ছিল না। তখন আর কিছু বলতাম না বাবাকে। আমার বয়স যখন 6 তখন মা চলে যায়। আর যখন জানতে পারলাম মা কেন চলে গেছে তখন আমার বয়স 12। মাকে হারিয়েছিলাম, তাই বাবাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইতাম, কিন্তু সেটাও আমার ভাগ্যে ছিল না। বাবার কোনো সময় ছিল না আমার জন্য। আমি যে তার ছেলে তা হয়তো উনি ভুলেই গেছিলেন। সেই নিয়ে কোনোদিন অভিযোগও করিনি। বাবা বাবার মতো থাকতেন ব্যবসা নিয়ে, আর আমি থাকতাম আমার মতো পড়াশোনা নিয়ে। বাড়ির কাজের লোকরাই আমায় মানুষ করেছে ধরতে গেলে, কারণ আমার যে কেউ নিজের ছিলই না। পিসির বিয়ে হয়ে গেছিল আর কাকা আলাদা হয়ে গেছিল বাবার সাথে ঝগড়া করে, তাই আরও একা হয়ে যাই আমি। জানো, তোমার মতো আমাকেও আমার বাড়িতে অবহেলা করা হতো। এইভাবেই অবহেলা পেয়ে বড় হতে থাকি। যখন কলেজে উঠলাম তখন জানো মাথায় সব সময় রাগ চড়ে থাকতো। খুব অ্যারোগেন্ট ছিলাম। বুঝলাম অনেক গরিব মানুষ বড়লোকদের হাতে নিপীড়িত হচ্ছে, তাই হয়ে গেলাম মাফিয়া। এটা করে অন্তত একটু ভালোবাসা পেয়েছিলাম। সব বয়স্ক মানুষেরা যখন আমাকে নিজের ছেলে বলতো তখন আর নিজেকে একা মনে হতো না। এভাবেই দিনটা কাটতো। কিন্তু রাতে যেন সব কষ্ট আমার মনে আবারও উকি দিত, মনে করিয়ে দিত আমার কেউ নেই। তাই আলাদা হয়ে গেলাম আমি। নিজের বাড়ি কিনে নিলাম। এটা আমার 2 নম্বর বাড়ি। আর আরেকটা ফ্ল্যাট আছে যেটা আমি প্রথম কিনেছিলাম। এরপর আমার বাবার আমাকে দরকার পড়ে তার বিজনেসের জন্য। আমি না করলে আমার সাথে আবার বিরোধিতা শুরু হয়। আর আমি তো আমি, তাই সেই দিনের পর থেকে বাবার সাথে কোনো কথা নেই আমার। প্রকাশ থেমে গেল এতটুকু বলে। ইশারা প্রকাশের চুলে বিলি কাটতে কাটতে মন দিয়ে কথাগুলো শুনছিল। বিছানায় হেলান দিয়ে হঠাৎ করে থেমে যাওয়ায় উঠে বসলো। দেখলো প্রকাশ নিজের চোখের জলটা মুছে নিল আর আবার বলতে শুরু করলো। আমার জীবন তো এভাবে চলছিল, তারপর তুমি এলে আমার জীবনে। যেই দিন তোমায় বাজে কথা বলেছিলাম রাস্তায়, সেই দিন তোমায় প্রথম দেখেছিলাম আমি। কিন্তু তোমার দিকে কিছু বখাটে ছেলে বাজে নজরে তাকিয়েছিল, তাই আমার সহ্য হয়নি আর এতটা রিয়েক্ট করেছিলাম। আর তারপরে দ্বিতীয়বার দেখেছিলাম মেইন রোডে। আমি না দেখলে সেদিন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত তোমার। সেদিনও তোমাকে অনেক বকেছিলাম। আর তারপরে চায়ের দোকানের কাকা আমাকে তোমার কথা বলে। ব্যাস, তারপর আর কি, আমি বাড়ি ফিরে যাই, কিন্তু আমার রাতের ঘুম উড়ে যায়। চোখ বুঝলেই শুধু তোমার মুখটা চোখে ভাসছিল। ইন পাস্ট। ইশারা বোবা। কথাটা শোনার পর প্রকাশ ইশারা যাওয়ার পথে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর তারপর চলে যায় কোনো কথা না বলে। বাড়ি ফিরে শাওয়ার নিয়ে নেয় আর চুপ করে শুয়ে পড়ে। সময়টা ছিল বিকেল 4টে আর প্রকাশ খালি এপাশ ওপাশ করছে শুয়ে শুয়ে। শেষমেশ উঠে বসলো আর বিরক্তির স্বরে বলে উঠল, উফ, কেন বারবার ওই মেয়েটার মুখ চোখের সামনে ভাসছে কেন? কি এমন আছে ওই মেয়েটার মধ্যে যা নিমিষে আমার শান্তি কেড়ে নিল? ধ্যাত, চোখ বুঝলেই শুধু ওর ওই কান্না ভরা মুখটা ভেসে উঠছে। আই থিঙ্ক না জেনে ওর সাথে মিসবিহেভ করেছি বলে এমন হচ্ছে। এই বলে প্রকাশ গ্লাসে রাখা জল খেয়ে নিল ঢক ঢক করে আর একটা লম্বা নিঃশ্বাস নিল আর সিগারেট হাতে নিয়ে ব্যালকনিতে চলে গেল। পরের দিন প্রকাশ কলেজের সামনে দাঁড়িয়ে আছে। ইশারার কলেজের সামনে সব মেয়েরা হাঁ করে প্রকাশকে দেখছে। সেদিকে প্রকাশের কোনো খেয়াল নেই। ও নিজের মনে ফোন ঘাটছে আর মাঝে মাঝে মাথা তুলে কলেজ গেটের সামনে থাকাচ্ছে। প্রকাশ আজকে একটা টাইট ফিটিং কালো জিন্স, তার সাথে ধূসর রঙের শার্ট পরেছে। শার্টের একটা প্রান্ত মুজে রেখেছে আর একটা প্রান্ত চারা, আর হাতগুলো কোনোই অবধি গোটানো। চোখে অ্যাভিগেটর সানগ্লাস, চুলগুলো ব্রাশ করে রেখেছে। চুলগুলো লম্বা আর সিল্কি হওয়ায় কয়েকটা চুল কপালে পড়ে রয়েছে। ডান হাতে ব্ল্যাক ব্র্যান্ডেড ওয়াচ আর বাম হাতে কালো মোটা ব্যান্ড আর পায়ে হোয়াইট লোফার। এটাই প্রকাশের স্টাইল। ও সবসময় এভাবেই ড্রেস আপ করে।
প্রকাশ প্রায় অনেকক্ষণ ধরে ওয়েট করছে ইশারার জন্য, বাট ইশারার কোনো দেখা নেই। বাধ্য হয়ে প্রকাশ একটা মেয়েকে ডাকলো আর জিজ্ঞেস করলো, এক্সকিউজ মি, ইয়েস। আই এম প্রকাশ, প্রকাশ বোস। ইয়া, আপনাকে কে না চিনে? রূপসা দাস। অ্যাকচুয়ালি আই নিড এ ফেভার। তুমি কি বলতে পারবে ইশারা আজ কলেজে এসেছে কি না? ইশারা? ইয়া, ইউ নো হার? আমার খুব ভালো ফ্রেন্ড হয় ও। দ্যাটস গ্রেট। ও কি আজ কলেজ আসেনি? ও তো মাসে 5-6 দিন কলেজে আসে, আর আজ আসেনি, আগের দিন এসেছিল বলে। কেন? ওর মামি ওকে কলেজে আসতে দেয় না, আমার থেকেই সব নোটস নেয়। আপনি কি জানেন ও কথা বলতে পারে না? হ্যাঁ, আসলে আমি আগে জানতাম না। আগের দিন ইশারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আর একটা গাড়ি ওর দিকে এগিয়ে আসছিল। যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারত, বাট আমি বাঁচিয়েছি ওকে। তারপর একটু মিসবিহেভ করে ফেলি, তাই চায়ের দোকানের কাকা আমায় বলে ইশারা কথা বলতে পারে না, বাট ও তো কানে শুনতে পায়। তাহলে কেন ওভাবে হেঁটে যাচ্ছিল? ও সব সময় অন্যমনস্ক হয়ে থাকে, তাই হয়তো বুঝতে পারেননি। ইশারার মামি ওকে কাজ করার জন্য চাপ দিচ্ছে, তাই কাজ খোঁজার বাহানায় কলেজে আসে আর মেন ক্লাসগুলো করে কাজ খুঁজতে বেরিয়ে যায়। কথা বলতে পারে না দেখে চাকরির কোনো খোঁজও পাচ্ছে না। ওর একটা ভাই আছে, খুব মিশুক, কিন্তু বেচারার হাটে একটা ফুটা ধরা পড়েছে, তাই ইশারাকে ডাক্তার বলেছে অপারেশন করতে হবে, যার জন্য টাকার প্রয়োজন। এই জন্য ওর মামি ওকে কাজ খুঁজতে বলেছে। ওরা নাকি 1 পয়সা দেবে না। ইশারা কোনো কাজ পাচ্ছে না দেখে বাধ্য হয়ে বলেছে লোকের বাড়ি কাজ করবে। এখন হয়তো সেটাই করছে। ওর মামি ওর সাথে খুব খারাপ ব্যবহার করে। একদিন তো মাঝরাতে বাড়ি থেকে বের করে দিয়েছিল শীতের মধ্যে। ওভাবেই বসেছিল দরজার সামনে। পরের দিন জ্বর আসলেও ওর মামি সারা ঘরের কাজ করিয়েছে। ওই শরীর খারাপ নিয়ে রান্না করেছে। রান্নায় ভুল হওয়ায় গরম জলে হাত পুড়িয়ে দিয়েছে, খেতে পর্যন্ত দেয়নি মেয়েটাকে। এইসব খবর আমি ওর ভাইয়ের কাছ থেকে পাই। অনেকবার বলেছি, ঈশা তুই চলে আয় আমার বাড়ি, আমি আর তুই একসাথে থাকবো। এভাবে আর কয়দিন? কোন দিন না তোর মামি তোকে মেরে ফেলে। না, ইশারার কিছু হবে না। তুমি আমাকে ওর বাড়ির অ্যাড্রেস দিতে পারবে? কিন্তু প্লিজ অ্যাড্রেসটা দাও। রূপসার থেকে অ্যাড্রেস নিয়ে প্রকাশ ওখান থেকে বেরিয়ে সিধে ইশারার বাড়ি চলে যায়। আর বাড়ির দরজার সামনে যেতেই চিল্লাচিল্লির আওয়াজ শোনে, আর ভিতরে যেতেই ওর পায়ের সামনে ইশারা হুমড়ি খেয়ে পড়ে। প্রকাশ একবার ইশারার দিকে তাকায়, আর একবার পিছনে দাঁড়িয়ে থাকা এক মহিলার দিকে, যার হাতে খুন্তি। প্রকাশ বুঝতে পারছে এটা ইশারার মামি, আর মামির পিছনেই দাঁড়িয়ে কাঁদছে একটা বাচ্চা ছেলে। এটা যে ইশারার ভাই, তার রূপসার কথা মনে করতেই প্রকাশ বুঝতে পারল। প্রকাশ ইশারাকে মেঝে থেকে তুলে দাঁড় করাতেই ইশারা প্রকাশের দিকে তাকালো। ইশারা একটু ভয় পেয়ে গেল প্রকাশকে দেখে, আর প্রকাশ আবারও ইশারার সেই মায়াবী মুখের দিকে তাকিয়ে আছে। এর মাঝেই পিছন থেকে ইশারার মামি বলে উঠল, আরে বাবা প্রকাশ, তুমি এখানে? প্রকাশ ইশারাকে ভিতরে নিয়ে এনে সাইডে দাঁড় করাতেই ইশারার ভাই ঈশান ছুটে এলো ইশারার কাছে, আর প্রকাশ ঈশানের চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, আপনি আমায় চেনেন? তোমাকে না চিনলে চলে? এই এলাকার কত গরিব মানুষের হয়ে লড়ছো তুমি, কত গুন্ডা বদমাইশের শাস্তি দিয়েছো, মেয়েদেরকে সেভ করেছো। বসো বসো। তা আপনার হাতে খুন্তি কেন? এটা রান্নাঘর বলে তো মনে হচ্ছে না আমার। না না, এটা কেন রান্নাঘর হতে যাবে? ওই ওই মেয়েটাকে শিক্ষা দিতে এসেছিলাম। খুন্তি দিয়েও শিক্ষা দেওয়া যায়? ওয়াও। আর বলো না বাবা, এই মেয়েটা আমাদের বাড়িতেই থাকে, আমাদের বাড়িতেই খাই, আবার আমাদের নামেই নিন্দা করে। এমন বেইমান আমার মেয়েটা, ওকে কত ভালোবাসে, কত কথা শোনে ওর। আরও আমার মেয়েটাকে সবসময় অপমান করে, কাজের লোক হিসাবে নয়, নিজের মেয়ের মতো মনে করি, আরও এই ব্যবহার করে। তাই আজকে আর রাগটাকে ধরে রাখতে পারিনি। ও কাজের লোকের মেয়ে? মিথ্যা কথা বলছেন উনি। এটা আমাদের বাড়ি, আর ওরা আমার দিদিয়াকে। চুপ, বড্ড বড় বড় কথা হয়েছে। আদর দিয়ে বাদর তৈরি করেছি, ওর কথা কিছু মনে করো না বাবা। সবই বুঝলাম,
কিন্তু যে কথা বলতে পারে না সে নিন্দে কি করে করবে? ইশারা অবাক হয়ে তাকালো প্রকাশের দিকে। ইশারা ভাবছে, উনি জানেন আমি কথা বলতে পারি না, তারপরও এমন ব্যবহার করেছেন আমার সাথে কিছুদিন আগে। করবে নাই বা কেন? ওনার মতো বড়লোক মানুষ আমার মতো মেয়ের সাথে কি বা ভালো ব্যবহার করবে? হ্যাঁ, মানি না। মা, আমি একটু বের হচ্ছি আরে ওই তো নেহা, আমার মেয়ে। ভালোই হলো, দেখা হয়ে গেল। হে প্রকাশ, নেহা, তুই এখানে? আরে আমার বাড়িতে আমি থাকবো না? ও, এটা তোর বাড়ি? বাট আমি তো জানি এটা ওই মেয়েটা, আই মিন ইশারার বাড়ি। অ্যাম আই রং? হ্যাঁ হ্যাঁ, মানে এটা ওর বাবার বাড়ি, কিন্তু ওর বাবা মা মরে যাওয়ার পর আমরাই থাকি। কিছুক্ষণ আগেই তো বললেন এটা আপনাদের বাড়ি। কথাটা কেমন দুরকম হয়ে গেল না? আ আরে তুই বাদ দে তো এসব। এতদিন পর দেখা হলো আমাদের, চল একটু আড্ডা দিই। তুই তো জানিস আমি ছিলাম না এখানে, আমেরিকা ছিলাম। হ্যাঁ, সেটাও আমাদের টাকাই। ঈশান চুপ কর তুই। হ্যাঁ, সত্যি কখনো চেপে থাকে না। বাই দ্য ওয়ে, অন্যদিন কথা হবে। এই আড্ডাটা আমি অত পছন্দ করি না, সেটা তো তুই জানিসই। সো আজ একটু কাজ আছে আমার, বাই। প্রকাশ সানগ্লাসটা পরে নিল আর বাঁকা হেসে ইশারার দিকে এগিয়ে গেল। প্রকাশকে এগোতে দেখে ইশারা চোখ নামিয়ে নিল, আর প্রকাশ ওর সামনে দাঁড়িয়ে সবাইকে অবাক করে দিয়ে বলল, চলো আমার সাথে। আমার দিদিয়াকে কোথায় নিয়ে যাবে তুমি? প্রকাশ হাঁটু গেড়ে বসলো ঈশানের সামনে, আর ঈশানের হাত দুটো ধরে বলল, কলেজে। তুমি তো কলেজে পড়ো না, না হলে তোমায়ও নিয়ে যেতাম। কলেজে পড়ি না তো কি হয়েছে, স্কুলে তো পড়ি। আরে তাই তো, তাহলে স্কুলে যাওনি কেন? মামি যেতে দেয়নি। স্কুলে গেলে টিফিন দিতে হয় বলে যেতে দেয় না, বইও কিনে দেয় না ঠিক করে। আমার খুব খিদে পেয়েছে, তাই খাবার চেয়েছিলাম। ঈশানের কথার মাঝে ইশারা কিছু বলতে গেলে প্রকাশ রেগে তাকায়, আর ইশারা চুপ করে যায়। এই দেখে নেহা আর মামিও কিছু বলার সাহস পায় না। দিদিয়া আমাকে খাবার দেওয়ার কথা বলতেই মামি রেগে গিয়ে গরম খুন্তির ছেঁকা দিয়ে দেয়, আর দিদিয়াকে মেরে বার করে দিচ্ছিল কাজ করার জন্য। টাকা না দিলে খেতে দেবে না বলেছে। প্রকাশ ঈশানের চোখের জল মুছিয়ে নেহার মায়ের উদ্দেশ্যে বলল, শাস্তি পেতে হবে, একদিন না একদিন আপনাদের তৈরি থাকবেন। প্রকাশ বাম হাতে ঈশানের হাত ধরলো, আর ডান হাতে ইশারার হাত ধরে বেরিয়ে গেল ও বাড়ি থেকে। কিছু দূর এসে নিজের বাইকে বসলো প্রকাশ, আর ঈশানকে ধরে নিজের সামনে বসালো বাইকের। ইশারার দিকে তাকাতেই দেখলো ইশারা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। তাকিয়ে থেকে লাভ নেই, তাড়াতাড়ি বসো, দেরি হয়ে যাচ্ছে আমার। আমি যাব না আপনার সাথে। কেন যাব আমি? কে আপনি? আমি তো আপনাকে চিনিও না। ঈশান ইশারার কথাটা বলে দিল প্রকাশকে, আর প্রকাশ বলল, আমাকে চিনে যাবে। এখন চলো। ঈশানের সাথে সাথে আমারও খুব খিদে পেয়েছে। সকাল থেকে তোমার কলেজের সামনে তোমার অপেক্ষায় না খেয়ে দাঁড়িয়েছিলাম, আর তোমার দেখা পাওয়া যাচ্ছিল না। সো চলো। দিদিয়া চলো না, আমি কোনোদিন বাইক চড়িনি, আর তুইও তো চড়িসনি, চলো না। তোমার দিদি এতদিন যেমন বাইক চড়েনি, তেমন এখন আমার বাইক ছাড়া অন্য কারোর বাইকে চড়বে না। ইশারা আর ঈশান দুজনেই প্রকাশের কথার মানে না বুঝে ওর দিকে অবাক হয়ে তাকিয়ে রইল, আর প্রকাশ বলল, এবার তো বসুন ম্যাডাম। ইশারা আর কিছু না বলে বসে পড়লো বাইকে, কিন্তু প্রকাশকে ধরলো না। সেটা দেখে প্রকাশ বলল, আমি টিকটকের ভিডিও করছি না এখানে যে তুমি ধরে বসবে না। আমি কিছু দূর গিয়ে একটা ব্রেক মারবো, আর তুমি আমাকে ধরে বসবে। ব্রেক মারলে ছিটকে রাস্তায় পড়বে যা চেহারা, তাতে এর চেয়ে বেশি আর কিছু হবে না। সো চুপচাপ ধরে বসো। খারুস, এটা আমি কি বলেছি? নাকি টিকটক ভিডিও হচ্ছে এখানে? এসব যত সব। প্রকাশকে ধরে বসলো ইশারা, আর প্রকাশ একগাল হেসে বাইক নিয়ে একটা রেস্টুরেন্টে চলে গেল। সেখানে গিয়ে চাউমিন অর্ডার করে দিল। সেই শুনে তো ঈশান নাচানাচি করছে, আর প্রকাশ ঈশানের হাসি দেখছে আর মজা করছে ওর সাথে। ইতিমধ্যে প্রকাশ আর ঈশানের ভালো বন্ধুত্ব হয়ে গেছে, কিন্তু ইশারা প্রকাশের সাথে কথা বলছে না। প্রকাশ ঈশানকে বসিয়ে রেখে ইশারার কাছে এলো। ইশারা বাইরে দাঁড়িয়েছিল, তাই ইশারার কাছে এসে ইশারার হাত ধরতে ইশারা হাত সরিয়ে নিল, আর মুখটা কাদো কাদো করে ফেললো। এটা দেখে প্রকাশ প্রথমে অবাক হলেও পরে দেখলো ইশারার হাতটা পুড়ে গেছে। প্রকাশ বলল, সরি, আমি জানতাম না তুমি কথা বলতে পারো না। আগের দিন তুমি যখন চলে গেলে তখন চায়ের দোকানের কাকা আমায় তোমার কথা বলে। আই এম সরি, আমার ওভাবে বিহেভ করা উচিত হয়নি তোমার সাথে। লোকটা তো সরি বলতেই এসেছে, আর আমি কিনা ভাবলাম। তা আমায় কি ক্ষমা করা যাবে?
ইশারা হ্যাঁ বোধক মাথা নাড়ালো। আর প্রকাশ বলল, চলো কিছু খেয়ে নেবে, তারপর তোমাকে কলেজে ছেড়ে দিয়ে আসবো। ইশারাকে রেস্টুরেন্টে বসিয়ে দিয়ে প্রকাশ ওদের বলে কোথাও একটা বেরিয়ে গেল আর বলে গেল আসছে। ইশারা চামচ দিয়ে খাচ্ছিল, তাই অসুবিধা হয়নি, কিন্তু জায়গাটা ভীষণ জ্বলছে। তবুও কিচ্ছু বলছে না ইশারা। হঠাৎ করে কোথা থেকে প্রকাশ এসে ইশারার পাশে বসে পড়লো আর ওর হাতটা নিজের কাছে নিয়ে এলো আর ওষুধ লাগাতে শুরু করলো আর তারপর ব্যান্ডেজ করে দিল। ইশারা একটু অবাক হয়ে গেল ব্যাপারটাই। সবাই প্রায় ওদের দিকে তাকিয়ে আছে, কিন্তু প্রকাশের সেদিকে কোনো খেয়াল নেই। ও নিজের কাজ করে চলেছে। প্রকাশ ইশারার হাত ছেড়ে নিজের ভাগের খাবারটা খেতে শুরু করলো। এমনভাবে খাচ্ছে যেন কোনো যায় আসে না, ফুল অ্যাটিটিউড নিয়ে। খাবার খেতে খেতেই প্রকাশ বলল, প্রথমবার এই প্রকাশ বোসের সাথে কোনো মেয়েকে দেখছে লোকজন, তাই এভাবে তাকিয়ে রয়েছে। তাই লজ্জা না পেয়ে খাও, আর এভাবে আমার দিকে তাকিয়ে থাকার কিছু হয়নি। আই নো আই এম লুকিং সো হ্যান্ডসাম। ইশারা এবার ভীষণ লজ্জা পেল প্রকাশের কথায় আর চুপচাপ মাথা নিচু করে খেতে শুরু করলো আর মনে মনে প্রকাশের গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। খাওয়া শেষে প্রকাশ ঈশান আর ইশারাকে নিয়ে ইশারার কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। কলেজে পৌঁছাতেই সবাই ইশারা আর প্রকাশের দিকে হা করে তাকিয়ে রইছে। সেই দেখে ইশারা লজ্জা পাচ্ছে, কিন্তু প্রকাশ মজা পাচ্ছে। আর ওদের দেখে রূপসা এগিয়ে এলো। ইশারা, এখন আসার সময় হলো? আসতো না আমি না নিয়ে এলে। বাই দ্য ওয়ে, তুমি আজ একটু ম্যানেজ করে দিও। ওর বইগুলো নেক্সট ডে থেকে ও বই নিয়ে আসবে। আর থ্যাংক ইউ। থ্যাংক ইউ তো আমার আপনাকে দেওয়া উচিত। ইটস ওকে রূপসা। রূপসা আর ইশারা চলে যেতেই ঈশান প্রকাশকে বলল, ভাইয়া, দিদি আর বই খাতা নেই। কি? ও লুকিয়ে কলেজে গেছিল বলে সব খাতা বই পুড়িয়ে দিয়েছে। চলো আইসক্রিম খাবে? হ্যাঁ। প্রকাশ যে রেগে গেছে সেটা ঈশানকে বুঝতে দিল না, চুপচাপ ওখান থেকে চলে গেল। এদিকে ইশারা ক্লাস করে নিল, কিন্তু ভীষণ ভয় করছে ওর। বাড়ি কিভাবে ফিরবে, আর ফিরলে মামি কি অবস্থা করবে ওর। প্রকাশ গাড়ির বোনাটের উপর শুয়ে আছে আর উপরের দিকে সিগারেটের ধোঁয়া ছাড়তেছে চোখ বন্ধ করে। কিছু একটা মনে করতেই প্রকাশ মুচকি হাসলো চোখ বন্ধ করে আর হুট করে উঠে বসলো। প্রকাশ এক পা ভাঁজ করে হাঁটুর উপর নিজের হাত ভর করে সিগারেটে টান দিল আর ধোঁয়াটা ছেড়ে বাঁকা হেসে পড়ল। ইউ আর ইন লাভ প্রকাশ। ইয়েস, ইউ আর ফল ইন লাভ। মাই গড, আমি তো নিজেই বিশ্বাস করতে পারছি না আমার মনে একজন বাসা বেঁধেছে। শুধু আমার মন না, আমার মস্তিষ্ক জুড়ে সে বিচরণ করছে। আমি আমার উত্তর পেয়ে গেছি। কেন আমি চোখ বুঝলেই তোমাকে দেখতে পাচ্ছি? কেন সারাক্ষণ শুধু তোমার কথা ভাবছি? কারণ আমি তোমায় ভালোবেসে ফেলেছি ইশারা। আজ পর্যন্ত আমি কোনো মেয়ের দিকে ঘুরেই তাকাইনি, সেখানে তোমাকে একবার দেখাতেই আমার ভালো লেগে গেছে। যেখানে সব ছেলেরা মেয়েদের মিষ্টি কথার প্রেমে পড়ে, সেখানে আমি তোমার ইশারায় প্রেমে পড়েছি। আমার যে তোমাকে চাই ইশারা, সেটা যে কোনো মূল্যে, কারণ তুমি হবে আমার বেঁচে থাকার উদ্দেশ্য। তোমাকে আঁকড়ে ধরেই এই প্রকাশ বাঁচবে। প্রকাশ লাফ দিয়ে গাড়ি থেকে নামলো আর গাড়িতে গিয়ে বসে পড়লো। গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে পড়লো ইশারার কলেজের উদ্দেশ্যে। এতক্ষণ প্রকাশ একটা নির্জন জায়গায় গাড়ির বোনাটের উপর শুয়েছিল আর নিজের প্রশ্নের উত্তর খুঁজছিল, যা প্রকাশ পেয়ে গেছে। ইশারা রাস্তার সাইড দিয়ে হেঁটে বাড়ি ফিরছে, মনে একরাশ আতঙ্ক নিয়ে। না জানি মামি আর নেহা কি বলবে, কি শাস্তি দেবে। ইশারার হাতে কোনো বই খাতা বা ব্যাগ নেই, কারণ প্রকাশের সাথে বেরিয়ে আসার সময় কিছুই নিতে পারেনি। আর এখন তো এমনিতেও ওর কোনো বই নেই। বিকেল হয়ে এসেছে, ওর রাস্তায় কেউ নেই। আসলে রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা, খুব কম লোকজন চলাফেরা করে এখান দিয়ে। বেশিরভাগ সময় বখাটে ছেলেরা বসে আড্ডা দেয় রাস্তার ধারে বসে। ইশারা আনমনে হাঁটতে হাঁটতে এই রাস্তা দিয়ে চলে এসেছে, আর এখন ওর খেয়াল হয়েছে এটা কোন রাস্তা। এটা তো ওই রাস্তাটা যেখানে পাড়ার বখাটে ছেলেরা বসে আড্ডা দেয়। এইখান দিয়ে আসাটা আমার ঠিক হলো না। অনেকটা তো চলে এসেছি, এখন আবার ব্যাক করতে গেলে দেরি হয়ে যাবে। থাক, এখান দিয়ে চলে যাই। ইশারা এক দু কদম এগোতেই দেখলো ছেলেগুলো বসে আড্ডা দিচ্ছে, মদ খাচ্ছে, তাস খেলছে। ঈশান একটু ভয় পেয়ে গেল আর চুপচাপ পিছন ফিরে গেল। না, এখান দিয়ে যাওয়াটা ঠিক হবে না। আমি একা যদি এরা কিছু করে বসে, আমি বরং ফিরে যাই। এই বলে ইশারা যেই না পিছন দিকে কিছুটা এগিয়ে গেল, তখন একটা ছেলে ডাকলো, কি বেবি, আমাদের দেখে উল্টা পথে চলে আসছো কেন? আমাদের কাছে এসো, ভয় পেও না।
ইশারা এগিয়ে যেতে নিলে একটা ছেলে এসে দৌড়ে ইশারার হাত ধরে আর ইশারাকে আটকে দেয়। অন্য ছেলেগুলো ইশারাকে গোল করে ঘিরে ফেলে। কি হলো বেবি, কথা বলছো না কেন? এভাবে কাঁদলে কেউ তোমার বাঁচাতে পারবে না। ইশারা শুধু হাত ছাড়ানোর চেষ্টা করছে। আমার মনে হয় কথা বলতে পারে না, তাই তো ব্যর্থ চেষ্টা করছে হাত ছাড়ানোর। কি বেবি, তুমি কথা বলতে পারো না? ইশারা না বোধক মাথা নাড়ল আর ছেলেটা ওর হাত ছাড়তেই ও ওদের কাছে হাত জোর করে ইশারায় ওকে ছেড়ে দিতে বলল। ওহো, তাহলে তো ভীষণ ভালো, চিৎকারও করতে পারবে না। মজায় মজা হবে আজকে। এই বলে যেই না ইশারার অন্যায় টান মারতে যাবে তখনই ইশারার পিছন থেকে কেউ একজন ছেলেটাকে সজোরে লাথি মারলো আর ছেলেটা ছিটকে পড়ল। এই কে রে তুই? মাতাল অবস্থায় চোখ ছোট করে দেখার চেষ্টা করছে। তোদের জম। ছেলেটি আর কেউ নয়, প্রকাশ। ইশারাকে কলেজ থেকে আনতে যাবে বলে কলেজে গিয়ে দেখে ইশারা নেই, তাই ইশারা যেই রাস্তা দিয়ে ফেরে সেই রাস্তা দিয়ে যেতে লাগে। আর সেই সময় চায়ের দোকানের কাকাকে জিজ্ঞেস করে এদিক দিয়ে ইশারা গেছে নাকি। কাকা না বলায় প্রকাশ এই রাস্তাটা দিয়ে আসে, কারণ এই দুটো রাস্তা দিয়ে ইশারার বাড়ি যাওয়া যায়। প্রকাশ ভাই, ছেলেটা আর কিছু না বলে উল্টো দিকে দৌড় দিল। এই, ও আমাদের জিনিস, ছেড়ে দে ওকে। তুই কে বে? ওই যে বললাম তোদের জম, তোদের মধ্যে একজন আমাকে চিনতে পেরে উল্টো পথে দৌড় মেরেছে, কিন্তু তোরা সেটা পারবি না বলে এই দুটো ছেলেকে মারতে শুরু করলো প্রকাশ। ইশারা এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল, কারণ ওরা শুধু কথা বলছিল। এখন প্রকাশকে মারতে দেখে ইশারা ভয় পেয়ে গেল আর প্রকাশের কাছে গিয়ে প্রকাশকে সরিয়ে আনার চেষ্টা করে, কিন্তু প্রকাশ থামার নামই করছে না। ইশারাকে হাত ছাড়া মেরে সরিয়ে দিয়ে চিৎকার করে বলল, জানিস তোরা কার দিকে বাজে নজর দিয়েছিস? জানিস আমার জান হয় ও, তোর ওই চোখ আমি তুলে ফেলবো। আর এই হাত দিয়ে ওকে ছুঁয়েছিস তাই না? এই হাত আর থাকবে না তোর। ছেলেটির আর্তনাদ শুনে ইশারা ভীষণ ভয় পেয়ে গেল আর কানে হাত দিয়ে দিল। ইশারা ভালোভাবে তাকিয়ে দেখলো ছেলেটা তো নিস্তেজ হয়ে পড়ে আছে আর ওদের নাক মুখ পুরো ফেটে গেছে আর রক্ত বের হচ্ছে। ইশারা ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে প্রকাশের দিকে তাকালো আর দেখলো প্রকাশের চোখ দুটো ভয়ঙ্কর লাল হয়ে রয়েছে। ভীষণ হিংস্র লাগছে প্রকাশকে। ইশারা দু কদম পিছিয়ে গেল আর আস্তে আস্তে পিছোতে পিছোতে দৌড়ে চলে গেল বাড়ির দিকে। প্রকাশ ইশারা যাওয়ার পথে তাকিয়ে থেকে ছেলেগুলোর দিকে তাকালো আর একটা লাথি মেরে ওখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। ইশারা বাড়ি ফিরে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজের ঘরে চলে গেল আর দরজা বন্ধ করে ওয়াশরুমে ঢুকে গেল। শাওয়ারের ট্যাপ খুলে ইশারা থপ করে বসে পড়ল আর কিছুক্ষণ আগের ঘটনা ভাবতে লাগলো। বরাবর ইশারা এসব মারপিট, গুন্ডাগিরি, গোলাগুলিতে ভয় পায়। রক্তটাকে ভীষণ ভয় পায় ইশারা, আর আজ সেই রক্তাক্ত মানুষ ওকে দেখতে হলো। ঘৃণা আসছে এখন প্রকাশের প্রতি ইশারার। এদিকে প্রকাশ বাড়িতে এসে ঘরের প্রত্যেকটা জিনিস ভাঙচুর করছে আর চিৎকার করে বলছে, কেন আমি নিজের রাগের উপর কন্ট্রোল করতে পারি না কেন? ওই ছেলেগুলো ইশারার যদি আজ কোনো ক্ষতি করে দিত তাহলে কি হতো? এটা কি ইশারা একবারও ভাবছে? আমি জানি ও আমাকে ভুল বুঝছে, এবার ইশারাও আমাকে ভুল বুঝে চলে যাবে না। ড্রেসিং টেবিলের কাচের উপর ঘুষি মারল প্রকাশ আর কাজটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এদিকে প্রকাশের হাত থেকেও রক্ত ঝরছে দরদর করে, সেদিকে প্রকাশের কোনো খেয়াল নেই। প্রকাশ বাম হাত দিয়ে নিজের ঘাড়ে হাত বোলাচ্ছে, মুখ ডলছে রাগ কমানোর জন্য। ইশারা তোমাকে বুঝতে হবে তুমি শুধু আমার, তোমাকে আমি ব্যতীত অন্য কেউ দেখবে না। তোমার উপর বাজে নজর বলো আর ভালো নজর সব আমার পড়বে। তোমার উপর অধিকার শুধুমাত্র আমার, এই প্রকাশ বোসের। একটা ফুলদানি আঁচড়ে ভেঙে ফেললো আর ব্যালকনিতে চলে গেল। ওখানে বসে প্রকাশ মদের বোতলে চুমুক দিচ্ছে আর হাত থেকে এখনো রক্ত বের হচ্ছে। এক সময় প্রকাশ সেন্সলেস হয়ে যায় ওখানে বসেই। সারা পরের দিন নিচে নেমে আসতেই দেখে মামি রান্নাঘরে কাজ করছে। সেখানে যেতেই ইশারার মামি ধমক মেরে বলে, আর এইখানে আসতে হবে না ঢং করে। যা কলকাটি তুই নেড়েছিস না মেয়ে বোবা হয়ে, তা আমি বা আমাদের মতো মেয়েরা পারবে না। কি করেছি আমি? ন্যাকা ষষ্ঠী যেন কিছু জানে না। ওই প্রকাশের ছেলেরা এসে আমাদের হুমকি দিয়ে গেছে যেন তোকে প্রতিদিন কলেজে পাঠায়, না হলে আমাদের জন্য ভালো হবে না। নে এবার যা কলেজে গিয়ে আমাকে উদ্ধার কর। ইশারা আর কিছু বলল না, কারণ গত রাতে প্রকাশের যে রূপ দেখেছে তারপরে ইশারার সাহস নেই ওর মুখের উপর কোনো কাজ করার। কিন্তু প্রকাশের সাথে দূরত্ব বজায় রাখবে ইশারা, এটা মনে মনে ঠিক করে নিয়েছে ইশারা।
ইশারা কলেজে ঢুকবে ঠিক সেই সময় দেখতে পেল দূরে পার্কিং লটে একটা সাদা বড় গাড়ির সাথে হেলান দিয়ে প্রকাশ এক দৃষ্টিতে ইশারার দিকে চেয়ে আছে। প্রকাশের চাহনিতে বোঝা যাচ্ছে ও কতটা অনুতপ্ত। চোখগুলো লাল হয়ে রয়েছে, চুলগুলো এলোমেলো, উস্কো ফুস্কো হয়ে রয়েছে। একটা জিন্স আর নেভি ব্লু টি শার্ট পরা, ডান হাত পকেটে গোজা আর বাম হাতে সিগারেট। মাঝে মাঝেই তাতে টান দিচ্ছে আর ধোঁয়াটা নাক দিয়ে বের করছে। প্রকাশের এমন লোকেও ওর অ্যাটিটিউড ধরা পড়ছে। ইশারা তাই এড়িয়ে গেল আর কলেজে ঢুকে পড়ল। প্রকাশ নিজের হাতে সিগারেটটা ফেলে দিল ইশারার কলেজে ঢোকার সাথে সাথেই। ইশারা ক্লাসে যায়নি, চুপ করে গাছের নিচে বসে আছে আর বাদবাকি সব কলেজ স্টুডেন্টরা ওর আশেপাশে বসে গল্প করছে। ইশারা ভাবনায় মগ্ন। সেই সময় ইশারার হাতে টান পড়ল। ইশারা উপরের দিকে তাকাতেই দেখলো প্রকাশ ওর দিকে চোয়াল শক্ত করে তাকিয়ে রয়েছে। ইশারা তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। আশেপাশে তাকিয়ে দেখলো সবাই ওদের দিকে তাকিয়ে বলাবলি করছে। ইশারা প্রকাশের থেকে হাত ছাড়ানোর চেষ্টা করলেই প্রকাশ এক টান মেরে ইশারাকে নিজের সাথে মিশিয়ে নেয় আর কোলে তুলে নেয়। পুরো কলেজ অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে রয়েছে। কারণটা হলো প্রকাশ। যে প্রকাশ কোনো মেয়ের দিকে ঘুরেও তাকায় না, সেই প্রকাশ সবার সামনে একটা বোবা মেয়েকে কোলে তুলেছে। ইশারা অবাক হয়ে রয়েছে। ছোটাছুটি চেষ্টা করলে প্রকাশ আরো শক্ত করে ইশারাকে ধরে আর তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। তাতে ইশারা শান্ত হয়ে যায় আর চুপ করে এদিক ওদিক তাকাতে থাকে। আর প্রকাশ ইশারাকে কোলে করে নিয়ে বেরিয়ে যায় কলেজ থেকে। প্রকাশ ইশারাকে কোলে করে নিয়ে এসে গাড়িতে বসায় আর জোর করে সিট বেল্ট লাগিয়ে দেয় আর নিজে ড্রাইভিং সিটে বসে ওখান থেকে বেরিয়ে যায়। প্রকাশ ফুল স্পিডে গাড়ি ড্রাইভ করছে, যা দেখে ইশারার ভীষণ ভয় হচ্ছে। প্রকাশকে আবারও গত রাতের মতো ভয়ানক লাগছে। ইশারা ভাবছে প্রকাশ না ওই ছেলেটার মতো ওকেও মেরে ফেলে। কি আজব! এসব আবোল তাবোল ভাবতেই প্রকাশ জোরে গাড়ি ব্রেক করলো আর ইশারা সামান্য ঝুঁকে পড়লো সামনের দিকে। প্রকাশ গাড়ি থেকে নেমে ইশারার দিকে গিয়ে ওর সিট বেল্ট খুলে টেনে ওকে গাড়ি থেকে নামালো আর গাড়ির দরজাটা বিকট শব্দ করে বন্ধ করে দিল। সেখানে ইশারা আরেক দফা কেঁপে উঠল। প্রকাশ ইশারার থেকে পিছন ফিরে বাম হাত কোমরে দিয়ে আর ডান হাতের দু আঙ্গুল কপালে স্লাইড করতে লাগলো। এদিকে ইশারা দেখলো একটা নির্জন স্থানে ওরা রয়েছে। এতে ইশারার ভয় সপ্তম আকাশে পৌঁছে গেল। ইশারা এক পা দুপা করে পিছুতে লাগলো। ঘুরে হাঁটতে লাগলেই প্রকাশ পিছন থেকে ইশারার হাত ধরে হ্যাচকা টান মেরে নিজের কাছে এনে ইশারার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। ইশারার দু হাত নিজের বাম হাতে চেপে ধরে রেখেছে প্রকাশ আর ডান হাত দিয়ে ইশারার মাথা ধরে রেখেছে যাতে ইশারা মুভ না করতে পারে। প্রকাশ টিফলি কিস করছে ইশারাকে। আস্তে আস্তে ইশারার ঠোঁট শুষে নিতে লাগলো প্রকাশ। প্রায় অনেকক্ষণ এভাবে থাকার পর ইশারাকে ছেড়ে দেয় প্রকাশ আর দেখে ইশারার চোখ বুজে রয়েছে আর চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। সেটা দেখে প্রকাশ ইশারার দু গালে হাত দিয়ে কপালে কপাল ঠেকিয়ে বলতে লাগলো, কাল রাতে যদি আমি না যেতাম তাহলে কি হতো একবারও ভাবতে পারছো? যদি ঠিক সময় না গিয়ে ওই ছেলেগুলোকে না মারতাম তাহলে আজ তোমার কত বড় ক্ষতি হয়ে যেত তুমি জানো না। জানার পরেও কেন ওভাবে ওখান থেকে চলে গেলে? শুধু হিংস্র রূপটাই দেখলে আমার, তোমার প্রতি ভালোবাসাটা দেখলে না? ভালোবাসার কথা বলতেই ইশারা চোখ খুলল আর ধাক্কা দিয়ে প্রকাশকে দূরে সরিয়ে দিল। প্রকাশ কিছুটা পিছিয়ে গেল। এমন হঠাৎ ধাক্কা দেওয়ায় প্রকাশ ইশারার দিকে মাথা তুলে তাকাতেই ইশারা বলল, এসব আপনি কি বলছেন? আপনি আমাকে ভালোবাসেন? একটা বোবা মেয়েকে ভালোবাসেন? হ্যাঁ ইশারা, আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। বাঁচতে চাই তোমাকে আঁকড়ে ধরে, নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে আমার পাশে চাই, সাথে চাই। আই রিয়েলি রিয়েলি লাভ ইউ ইশারা। ইশারা প্রকাশের এমন কথা শুনে স্তব্ধ হয়ে গেছে। কি বলবে ভেবে পাচ্ছে না। ইশারাকে এভাবে চুপ করে যেতে দেখে প্রকাশ ইশারার কাছে গিয়ে বলল, ইশারা, তুমি চাইলেই আমরা আমাদের জীবনটা নতুনভাবে শুরু করতে পারি, সাজিয়ে নিতে পারি। শুধু তুমি আমি বাড়ি যাব। প্রকাশ কিছু বলল না ইশারাকে, একবার শক্ত করে জড়িয়ে ধরল আর তারপর ইশারাকে নিয়ে ইশারার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সারা রাস্তায় ইশারা চুপ করে নিচের দিকে তাকিয়েছিল, একবারও এদিক ওদিক তাকায়নি। বাড়ির সামনে আসতেই চুপচাপ নেমে গেল আর হেঁটে এগিয়ে গেল বাড়ির দিকে। একবারও পিছন ফিরে তাকালো না। তাকালে হয়তো প্রকাশের কৌতূহলী আর অসহায় চাহনি দেখতে পেত। প্রকাশ ভেবেছিল ইশারা ওর দিকে তাকাবে, কিন্তু না, ইশারা প্রকাশকে ভুল প্রমাণ করে এগিয়ে গেল আর ঢুকে গেল বাড়িতে। বাড়িতে ঢুকতেই ইশারা দেখলো ওর মামি আর নেহা সোফায় বসে টিভি দেখছে। ইশারাকে দেখতে পেয়ে ইশারার মামি আর নেহা ইশারাকে জিজ্ঞেস করলো, কিরে মহারানী, কলেজ করা হলো?
তা কি হবে, এত পড়াশোনা করে শেষে তো চাকরানি হয়েই থাকতে হবে। বাহ, বেশ ভালো বললে তো মা। কিন্তু চাকরানি যখন হবে তাহলে তুমিও কি মহারানী বলো কেন? চাকরানি তো বলতেই পারো, এমনিতেই ঝেঘিরি করে আমাদের। আহা, আমাদের চাকরানি কেন হতে যাবে? যে ঘরে বিয়ে দিচ্ছি সেই ঘরের চাকরানি হবে। ওর নামে এই বাড়ি তো এই বাড়ির মহারানী, তাই না? ও তাই বলো। নাম মহারানীর আর কাম চাকরানির। কিন্তু ওকে বিয়ে করছে কে? ওই তো একটা মাঝবয়সী লোক, অনেক বড় লোক। একবার বিয়ে হয়েছিল, বউ নেই, আর একটা মেয়েও আছে। ইশারা বিয়ে করলে নাকি অনেক টাকা ও দেবে আমাদের। আর ওর ভাইয়ের যে অপারেশনটা হওয়ার কথা, হার্টে ফুটো আছে বলে, ওটার সব খরচ উনিই দেবেন। বাঁচবো আপাতত বিদায় হলে। যা বলেছো, এসব বোবা কালা নিয়ে থাকা যায় নাকি? কালা কেন বলছিস? কানে তো সব শোনে। ধুর, দেখো কয়েকদিন পর সেটাও পারবে না। এসব কথা বলে মামি আর নেহা হাসতে লাগলো, আর ইশারা চুপচাপ নিজের ঘরে চলে গেল। ইশারা ঘরে গিয়ে বসতেই ঈশান দৌড়ে ইশারার কাছে এলো আর কাঁদতে কাঁদতে বলল, দিদিয়া, তুই আমাকে ছেড়ে চলে যাবি মা বাবার মতো? ইশারা কিছু না বলে ঈশানকে জড়িয়ে ধরলো আর কাঁদতে লাগলো। আজ বাবা মা নেই বলে কত অত্যাচারিত হতে হচ্ছে ওদের দুজনকে। ইশারা জানতো ওর মামি একটা বয়স্ক লোকের সাথে ওর বিয়ে ঠিক করেছে, তাই তো প্রকাশকে কোনো জবাব না দিয়েই চলে এলো। ইশারা এই কয়দিন প্রকাশের সাথে ভালো ব্যবহার করবে বলে ঠিক করেছে। ভালো ব্যবহার করলে প্রকাশ কোনো সন্দেহ করবে না, আর বিয়েটাও ভালোভাবে মিটে যাবে। ইশারা চায় না প্রকাশের জীবনের সাথে নিজেকে জড়াতে। ওর মতো অক্ষম মেয়েকে বিয়ে করে কোনো ছেলে সুখী হতে পারবে না। বিয়ের পর স্বামী স্ত্রী নিজেদের মধ্যে প্রেমালাপ করে, সুখ দুঃখের কথা বলে। স্বামী স্ত্রী কেন, একজন প্রেমিক প্রেমিকার মধ্যেও এমনটা ঘটে। সেখানে ইশারা তো কথাই বলতে পারে না, প্রেমালাপ কি করবে, আর সুখ দুঃখের কথাই বা কি বলবে। আর যাই হোক, একটা বোবা মেয়েকে বিয়ে করে সংসার করা যায় না, এমনি কোনো ছেলেই তো চাইবে না। সেখানে প্রকাশ তো বড়লোকের ছেলে, দেখতেও সুন্দর। এমন সময় ইশারার মামি ইশারার ঘরে ঢুকলো আর কোনো কিছু না বলেই ইশারার আলমারি খুলতে লাগলো। ইশারার আলমারি খুলে গয়নার বাক্স বার করে সেটা খুলতেই মামি অবাক হয়ে গেল, কারণ তার মধ্যে রয়েছে অনেক ভারী ভারী সোনা। ইশারা উঠে গিয়ে হাত থেকে কেড়ে নিয়ে নিল বাক্সটা আর বলল, এটা আমার মায়ের জিনিস, একদম ধরবে না, আমি কাউকে দেব না এটা। মূলজা, কি করবি তুই? এসব সোনার গহনা নি, জি চাকরানিদের এসব মানায় না, বুঝলি? আমার কাছে যে ইমিটেশন গহনা আছে সেগুলো পরেই বিয়েতে বসবি। এখন দে এগুলো। না বললাম তো, আমি দেব না এটা। মামি ইশারার গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল আর চুলের মুঠি ধরে বলল, দিবি না মানে তোর ঘাড় দেবে। এই গয়না না দিলে তোর ভাইয়ের চিকিৎসা করাবো না, ডিরেক্ট উপরে পাঠিয়ে দিব, বুঝলি? গয়নার বাক্সটা নিয়ে ইশারাকে বিছানার উপর ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে গেল। এদিকে ঈশানও তো ছোট, কি বা বলবে সে এত ছোট বয়সে। মাত্র 12 বছর বয়সেই ছেলেটার হার্টে ফুটো ধরা পড়েছে, তাই মাঝে মাঝেই অজ্ঞান হয়ে যায়, ঠিক করে খেতেও পারে না, তাই দুর্বল। ইশারা নিজে না খেয়ে ঈশানকে খাওয়ায়, নিজের খাবার যখন ঈশানের দুর্বল লাগে। কিন্তু যেদিন খাবার দেয় না ইশারাকে, সেদিন আর কি করবে ইশারা? নিজে না খেলেও তো চলে না, তাই চায়ের দোকানের কাকার থেকে পাউরুটি এনে নিজে একটু খায় আর ভাইকেও দেয়। পরে টাকা শোধ করে দেয় লোকের বাড়ি কাজ করে জমানো টাকা দিয়ে। যা মাইনে পাই লোকের বাড়ি কাজ করে সেটাও মামি নিয়ে নেয়, তাই রাগ করে ইশারা কাজ ছেড়ে দেয় আর মামিকে বলে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছে। আর কাজ খোঁজার নাম করে মাঝে মাঝে কলেজ যায় আর সেখানে একটা বাড়ি খুঁজে নেয়। কাজের সেই টাকাটা দিয়েই চালায় মামির অজান্তে। ঈশান চুপ করে চলে গেল ঘর থেকে, আর বাইরে বেরিয়ে গেল বাড়ির। মন খারাপ হলে ঈশান এটাই করে, কিন্তু বাইরে বেরিয়ে কিছুটা এগোতেই দেখলো আগের দিন যেই দাদাটা ওর দিদিকে বাঁচিয়েছিল আর ওদের খাবার খাওয়িয়েছিল, সেই দাদাটা গাড়ির উপর বসে রয়েছে আর একদিকে তাকিয়ে রয়েছে। ঈশান সেই দিকে তাকালো যেখানে ছেলেটা তাকিয়ে রয়েছে, আর দেখলো এটা ইশারার বারান্দা। প্রকাশ বাড়ি না গিয়ে ইশারার ঘরের বাইরে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে সেখানে বসে রয়েছে, আর ইশারার ব্যালকনির দিকে চেয়ে রয়েছে। প্রকাশকে ওভাবে দেখে ঈশান প্রকাশের কাছে গেল আর বলল, তুমি ওভাবে আমার দিদিয়ার ব্যালকনের দিকে তাকিয়ে রয়েছো কেন? ঈশানের গলার আওয়াজ পেয়ে প্রকাশ লাফ দিয়ে নামলো আর ঈশানের কাছে হাঁটু গেড়ে বসে বলল, তোমার দিদিয়াকে দেখতে যে আমার মনটা ছটফট করছে, তাই তো চাতক পাখির মতো চেয়ে রয়েছি। তোমার দিদিয়াকে দেখলেই এই মনে শান্তি আসবে, তৃপ্তি পাবে। তাহলে তো বাড়িতেই যেতে পারো, এখানে বসে আছো কেন চাতক পাখির মতো?
প্রকাশ ঈশানের কথায় ফিক করে এসে দিল আর ঈশানকে কোলে নিয়ে গাড়ির উপরে বসালো আর বলল, আচ্ছা ঈশান, তুমি এত রাতে এখানে বাড়ির বাইরে কি করছো? এমনি ভালো লাগছিল না। আচ্ছা, তুমি আমার নাম জানলে কি করে? আমি তো তোমার নাম জানি না। হো, আমি সব জানি। আমার নাম প্রকাশ। প্রকাশ? হুম। ইশারা আর প্রকাশ, ইশারা দিয়ে তো মনের কথা প্রকাশ করা হয়, আর ভালোবাসাও। তোমার সাথে আমার দিদি আর নামের কি সুন্দর মিল। যদিও তোমার নামটা অড, তবুও একসাথে বেশ সুন্দর লাগছে ইশারা প্রকাশ। তুমি তো ভীষণ পাকা। আচ্ছা যাও, ঘরে যাও, আর তোমার দিদিয়াকে বেলকনিতে পাঠাও। আমি পারবো না। আমাকে পাকা কেন বললে? আচ্ছা ঠিক আছে, তুমি কাঁচা পাকা না। আর এ নাও। এটা আমার। তোমার দিদিয়াকে দিয়ে দেব ভেবেছিলাম তোমার জন্য, বাট ভুলে গেছিলাম। থ্যাংক ইউ প্রকাশ ভাইয়া। আমি এক্ষুনি দিদিয়াকে ব্যালকনিতে আসতে বলছি। এই বলে ঈশান দৌড় দিল গাড়ি থেকে নেমে আর প্রকাশ হাসলো। ঠিক বলেছো তুমি ঈশান, আমাদের সম্পর্কে ইশারাই ভালোবাসার প্রকাশ পাবে। এই বলে আবার তাকালো ব্যালকনির দিকে। ঈশান প্রকাশের কথা বলতে ইশারা ব্যালকনিতে চলে গেল, কারণ প্রকাশকে কিছু বুঝতে দেওয়া যাবে না। ইশারা ব্যালকনিতে গিয়ে প্রকাশকে দেখতে পেল আর একটা শুকনো হাসি দিল প্রকাশ ইশারাকে দেখে। ইশারা সেই দেখে চোখ নামিয়ে ঘরে চলে এলো আর প্রকাশ বেরিয়ে গেল। অন্তত নিজের প্রাণ পাখি দেখা তো পেল। এইভাবেই চলতে লাগলো দিন। প্রকাশ কিছু জানে না ইশারার বিয়ের ব্যাপারে এখনো পর্যন্ত। এমনই একদিন প্রকাশ ইশারাকে কলেজে পেল না, ভাবলো হয়তো শরীর খারাপ, তাই নিজের কাজে চলে গেল। আর ঠিক সেই সময় ঈশান বেরিয়েছিল প্রকাশকে খবর দিতে যে আজ ইশারার বিয়ে। না পেয়ে বাড়ি ফিরে যায় ঈশান, আর বিকেলে আবার বের হয় আর পেয়েও যায় প্রকাশকে, আর তারপর সবটা বলে প্রকাশকে। সেই শুনে প্রকাশ ঈশানকে বাড়ি যেতে বলে আর চিন্তা করতে না করে। এরপরের ঘটনা তো আপনারা জানেনই। বর্তমান প্রকাশ কথাগুলো বলে থেমে গেল আর চুপচাপ ইশারার কোলে শুয়ে রইল। আর কিছুক্ষণ পর অনুভব করলো ইশারার হাত প্রকাশের চুলে বিচরণ করছে না, থেমে গেছে। তাই প্রকাশ ইশারার কোল থেকে মাথা তুলে দেখলো ইশারা বিছানায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। সেই দেখে প্রকাশ ইশারাকে আস্তে করে বেডে শুয়ে দিল আর কপালে হাত বোলাতে বোলাতে বলল, তুমি কবে বুঝবে ইশারা, আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তোমাকে আঁকড়ে ধরে বাকিটা জীবন কাটাতে চাই। প্রকাশ ইশারার কপালে ঠোঁট ছুঁয়ে সোফায় শুয়ে পড়ল। আমি জানি প্রকাশ, আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু এতে যে আপনার জীবন নষ্ট হবে। আমি ভেবেছিলাম হয়তো বিয়েটা আমার ওই লোকটার সাথেই হয়ে যাবে, হয়ে গেলেই ভালো হতো, তাহলে আপনার জীবনটা নষ্ট হতো না। আমি বুঝেছি আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু আপনি কবে বুঝবেন আমি আপনাকে কখনো সুখী করতে পারবো না। ইশারার ঘুম প্রকাশের ঠোঁটের ছোঁয়াতেই ভেঙে গেছে, তবুও নড়াচড়া করেনি ও। প্রকাশের কথাগুলো শুনে আপন মনেই কথাগুলো বলল আর ঘুমিয়ে গেল। সকালে ইশারা ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছে, কিন্তু প্রকাশের আসার নামই নেই। ইশারা সেই কখন থেকে প্রকাশের জন্য অপেক্ষা করছে, কিন্তু তার কোনো পাত্তাই নেই। ইশারা নিচেও নামেনি, কারণ প্রকাশ সার্ভেন্ট দিয়ে বারণ করে দিয়েছে। ইশারার এবার বিরক্ত লাগছে পটের বিবি হয়ে বসে থাকতে, তাই কোনো কিছু না ভেবেই ইশারা আস্তে আস্তে নিচে নামলো। আর সেই সময় রান্নাঘর থেকে টুংটাং আওয়াজ শুনতে পেল। ইশারা রান্নাঘরের দিকে এগোতেই দেখতে পেল প্রকাশ রান্না করছে, আর সামনে ডাইনিং টেবিলে খাবারও সাজানো হয়ে গেছে প্রায়। ডাইনিং টেবিলে সকালের ব্রেকফাস্ট যেমন অরেঞ্জ জুস, ব্রেড, জ্যাম, বাটার, স্যান্ডউইচ সব সাজানো। ইশারা এবার প্রকাশের দিকে তাকাতেই দেখলো প্রকাশ ডিম ফাটাচ্ছে আর ফ্রাইং প্যান গ্যাস ওভেনে বসানো। ইশারা প্রকাশের দিকে এগিয়ে যেতেই প্রকাশ বলল, তোমাকে না বললাম নিচে আসতে না, তাহলে কেন এসেছো? প্রকাশ ইশারার সাথে কথা বলতে গিয়ে বিনা কিছু সাহায্যে ওভেনে বসানো ফ্রাইং প্যানটা ধরে ফেললো আর তৎক্ষণাৎ হাত সরিয়ে নিল, কারণ ফ্রাইং প্যানটা গরম ছিল। প্রকাশের আওয়াজ শুনে ইশারা এগিয়ে গেল প্রকাশের কাছে আর হাতটা ধরে বেসিনে কলের তলায় দিয়ে দিল। ইশারার মুখে স্পষ্ট চিন্তা ছাপ। প্রকাশ অবশ্য এটা দেখে মজাই পাচ্ছে। কিছুক্ষণ পর প্রকাশ হাত ছাড়িয়ে বলল, আমি ওয়েন্টমেন্ট লাগিয়ে নিচ্ছি, চিন্তা করতে হবে না, তুমি চলো খেয়ে নেবে। আমি ডিমের অমলেট করে নিব, আপনি যান, ওষুধ লাগান হাতে। এই হাতে আপনাকে এসব করতে হবে না। কিন্তু প্রকাশকে আর কিছু বলতে না দিয়ে ধাক্কিয়ে বার করে দিল। ইশারা ডিমের অমলেট করে ডাইনিং টেবিলে এসে রাখলো, আর প্রকাশ তো চেয়ারে বসে এক মনে ইশারাকেই দেখে চলেছে। আজ ইশারা কচি কলাপাতা কালারের একটা শাড়ি পরেছে, যেটা আলমারিতে রাখা ছিল।
বরাবরই প্রকাশের এই রংটা ভীষণ পছন্দের, আর ইশারা যে এই রঙের শাড়িটা নিজের বিয়ের পরে প্রথম দিন পরবে সেটা প্রকাশ কল্পনা করতে পারেনি। ইশারা দেখতে ভীষণ সুন্দর, গোলগাল মুখ, টানা টানা চোখ, ফর্সা গায়ের রং, হালকা গোলাপি ঠোঁট আর লম্বা কোমর ছাড়ানো একছেয়ে চুল। সব দিক থেকে ইশারা সঠিক, শুধু কথা বলতে পারে না, এটাই ইশারার অক্ষমতা। যে কেউ ইশারা রূপে মুগ্ধ হয়ে যায়, তেমন প্রকাশও মুগ্ধ চাহনি নিয়ে তাকিয়ে আছে। কোনো শ্বাসকোষ ছাড়াই ইশারাকে অপরূপ সুন্দর লাগছে প্রকাশের কাছে। প্রকাশের এমন চাহনি দেখে ইশারা কিছুটা লজ্জা পেয়ে ইশারা করে খেতে বলল, আর প্রকাশও এসে খাওয়া শুরু করলো। প্রকাশের এই হাসিটাই ইশারাকে ঘায়েল করে। প্রত্যেকবার প্রকাশ ভীষণ কম হাসে, বলতে গেলে হাসেই না, সবসময় গম্ভীর আর অ্যাটিটিউডে থাকে, তাই সচরাচর প্রকাশের এই ঘায়েল করা হাসি দেখা যায় না। আই নো আমার হাসিটা খুব সুন্দর, অ্যান্ড তুমি চাইলে আমি অলওয়েজ 32 পাটি দাঁত বের করে তোমার সামনে বসে থাকবো, বাট তুমি এখন খাওয়া শুরু করো। বেটা বজ্জাত, এইভাবে কেউ লজ্জায় ফেলে নাকি? আমার দিকে তো কিছুক্ষণ আগে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, যেন আগে কখনো শাড়ি পরা মেয়ে দেখেনি। আমি কি কিছু বলেছি? আর ওই বেটাকে দেখো, যখন তখন যা খুশি বলে দেয়, কোনো লাগামই নেই। কেউ ওকে সেন্টার ফ্রেশ কিনে দাও, তাহলে যদি ঠিক হয়। খচ্চর পোলা একখান, কপালে জুটছে আমার। খাওয়ার সময় এত ভাবতে নেই, আমাকে বকা পরেও দিতে পারবে, আগে খেয়ে নাও শান্তিতে, নাকি কালকে রাতের মতো খাইয়ে দিতে হবে? ইশারা প্রকাশের কথা শুনে ভীষণ খেলো বড় সড়ো, আর সঙ্গে সঙ্গে প্রকাশ ইশারার সামনে জল ধরলো আর মাথায় ফু দিতে থাকলো। ইশারা জলটা খেয়ে ভয়ে ভয়ে প্রকাশের দিকে তাকালো। বাপ রে, এই রাক্ষসটার সাইকোলজি নিয়ে পড়েছে নাকি, যে মনের কথা বুঝে যাচ্ছে? তাকে না থেকে খেয়ে রেডি হয়ে নাও, ঈশানের অপারেশন স্টার্ট হবে, তাই আজকে আর কলেজে যেতে হবে না ওকে। ইশারা হ্যাঁ বোধক মাথা নাড়লো আর খেয়ে নিয়ে রেডি হতে চলে গেল। রেডি হয়ে নিচে নামতেই ইশারা এক দফা ক্রাশ খেলো প্রকাশের উপর। প্রকাশ সব সময়ের মতো ব্ল্যাক জিন্স, অফ হোয়াইট কালারের শার্ট, যার এক প্রান্ত গুজা আর এক প্রান্ত ছাড়া, ডান হাতে ব্র্যান্ডেড ঘড়ি আর বাম হাতে ব্ল্যাক প্যান্ট, চুলগুলো ব্রাশ করা, পায়ে লোফার। ইশারা হাঁ হয়ে দেখছে প্রকাশকে আর সিঁড়ি দিয়ে নামছে, কিন্তু কিছুক্ষণ আগের কথা মনে পড়তেই ইশারা চোখ সরিয়ে নিল। কিন্তু প্রকাশকে এত সুন্দর লাগছে যে ইশারার চোখ বারবার বেহায়ার মতো প্রকাশের দিকে চলে যাচ্ছে। ইশারা সোফার সামনে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। সেই সময় প্রকাশ গিয়ে ইশারার সামনে দাঁড়ালো আর ইশারাকে পর্যবেক্ষণ করতে লাগলো। চলো। ইশারা মাথা নাড়তেই প্রকাশ ইশারাকে কোলে তুলে নিল, আর ইশারা বড় বড় চোখ করে তাকিয়ে রয়েছে, আর প্রকাশ বাঁকা হেসে ইশারাকে নিয়ে এগিয়ে যাচ্ছে। আচ্ছা, আমার কি পা নেই নাকি? আমি হাঁটতে পারি না? কোনটা খোড়া? এই বদ মাফিয়া বেটা আমায় হুটহাট কোলে তুলে নেয় কেন? প্রকাশ গিয়ে ইশারাকে গাড়িতে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিল, আর ব্রাউন শেডের সানগ্লাসটা পরে নিল, আর ড্রাইভ করে নার্সিং হোমের উদ্দেশ্যে চলে গেল। নার্সিং হোমে গিয়ে ঈশানের সাথে দেখা করে নিল, আর তারপর ঈশানের অপারেশন শুরু হলো। ইশারা ওয়েটিং চেয়ারে বসে হাত কসলাচ্ছে আর বারবার ওটির দিকে তাকাচ্ছে। ওদিকে প্রকাশও হালকা নার্ভাস, বাট ও শিওর ভালোই হবে। আফটার 2 আওয়ার ডক্টর ওটি থেকে হাসি মুখে বেরোতেই ইশারা আর প্রকাশ একটু ভরসা পেল। ডক্টর প্রকাশকে বলল, এভরিথিং ইজ অল রাইট, পেশেন্ট আউট অফ ডেঞ্জার। আমরা কি ওর সাথে দেখা করতে পারি? কিছুক্ষণ পরে ওকে কেবিনে দেব, তখন দেখা করে আসবেন। ডক্টর চলে গেলেন, আর কিছুক্ষণ পর ঈশানকে কেবিনে দেওয়া হলে ইশারা আর প্রকাশ দুজন দেখা করতে গেল। ঈশান ঘুমোচ্ছে আর ইশারা ওর পাশে বসে আছে। সেই সময় প্রকাশের কাছে একটা কল এলো, আর প্রকাশ কলটা দেখেই সরে গেল ওখান থেকে, আর কেবিনের বাইরে চলে এলো। বলো কি খবর? স্যার, সব খবর তো পেয়েছি, সঙ্গে মানুষটাকেও তুলে নিয়েছি। ভেরি গুড। কোথায় রেখেছিস? আপনি যেখানে বলেছিলেন সেখানেই। ওকে, আমি আসছি। প্রকাশ ফোনটা রেখে বাঁকা হাসলো আর কেবিনে গিয়ে ইশারাকে বলল, জান, তুমি ঈশানের সাথে কথা বলে বাড়ি যাবে তো? ইশারা হ্যাঁ বোধক মাথা নাড়লো। ওকে, ঈশান ঘুম থেকে উঠলে ওর সাথে কথা বলে তুমি বাড়ি চলে যেও। বাইরে তোমার জন্য গাড়ি ওয়েট করবে। আমার একটু কাজ আছে, আমাকে যেতে হবে। ওকে? কি কাজ? তুমি কি বুঝবে আমার কাজ? প্রকাশ ইশারার কপালে আলতো চুমু দিয়ে বেরিয়ে গেল, আর তারপর ইশারা ঈশানের ঘুম থেকে উঠতেই কথা বলতে লাগলো। আফটার সাম টাইম, আমায় ছেড়ে দিন, আমি কিছু জানি না। ও রিয়েলি? তুই কিচ্ছু জানিস না?
না না না। দেখ, ভালোই ভালোই সত্যি কথাটা বলে দে, না হলে তোর জন্য ভালো হবে না। আর তুই যদি কিছু না জানিস তাহলে যে জানে তার নাম বল। আমি কিচ্ছু জানি না। আপনারা কি ব্যাপারে বলছেন সেটাই জানি না আমি। হা হা হা। প্রকাশ হাসতে হাসতেই পাশ থেকে একটা ছুরি নিয়ে ছেলেটির হাতে এক পোস্ট দিয়ে দিল, আর ছেলেটি কুকিয়ে উঠল। আ আমি মিথ্যে কথা একদম পছন্দ করি না, এখনো সময় আছে, সত্যিটা বলে দে। আপনি আপনি কেন টর্চার করছেন? আমি তো বললাম আমি কিছু জানি না। জানিস না তাই না? না না না। প্রকাশ নিজের কোমরে গুজা গানটা বার করে ডিরেক্ট ছেলেটার পায়ে চালিয়ে দিল, আর ছেলেটা চিৎকার করে উঠল। সেই সময় পিছন দিক দিয়ে কিছু পড়ে যাওয়ার শব্দ হলো। প্রকাশ পিছনে ফিরতেই দেখলো একটা ফুলদানি পড়ে আছে, আর সদর দরজার সামনে ইশারা কানে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে চোখ বুঝে। প্রকাশ ইশারাকে এভাবে এখানে দেখে পুরো ঘাবড়ে গেল। প্রকাশ আলতো পায়ে এগিয়ে গেল ইশারার দিকে। ইশারা। ইশারা চোখ খুলে প্রকাশকে সামনে আসতে দেখে পিছোতে লাগলো, আর এক দৌড়ে বেরিয়ে গেল ওখান থেকে, আর নিজের ঘরে চলে গেল। প্রকাশ এখনো দাঁড়িয়ে ইশারার চলে যাওয়ার পানি চেয়ে আছে আর ভাবছে কি করে ইশারা এখানে এলো। ওর তো আরো কিছুক্ষণ পর ফেরার কথা ছিল। প্রকাশ নার্সিং হোমের থেকে বেরিয়ে যেতেই তার কিছুক্ষণ পর ইশারাও বেরিয়ে যায়, আর যখন বাড়ি ফেরে তখন গেট দিয়ে ঢোকার সময় বাড়ির পিছনের দিকে যে গোডাউনটা আছে সেটা দরজা খোলা দেখে। সেই দিকে এগিয়ে যেতে লাগলে ইশারা একটি ছেলের আর্তনাদ শুনতে পায়। সেই শুনে যখন গোডাউনের ভিতরে প্রবেশ করে তখন দেখে প্রকাশ একটা ছেলের 2 হাত শিকল দিয়ে দুটো পিলারের সাথে বেঁধে রেখেছে, আর ছেলেটা সমানে আকুতি মিনতি করছে ছেড়ে দেওয়ার জন্য। এক হাত দিয়ে রক্ত পড়ছে ছেলেটার। এইসব দেখতে দেখতেই প্রকাশ হুট করে ছেলেটার পায়ে শুট করে দেয়, আর সেই দেখেই ইশারা ভয়ে পিছিয়ে যায়, আর দরজার সাইডে থাকা টেবিলের ফুলদানিটা পড়ে যায়। ফিরে আসবো আগামী পর্বে। ইশারা আবার আমাকে ভুল বুঝবে। শিট, আগেরবার ছেলেগুলোকে হাতে মেরেছিলাম বলে আমাকে ইগনোর করছিল, আর এবার তো শ্যুট করতে দেখেছে। ও গড, গার্ড, এ যেন এখান থেকে বেঁচে না ফেরে। যতক্ষণ না সত্যি বলছে ততক্ষণ টর্চার করতে থাকো। ইশারা ঘরে এসে দরজা বন্ধ করে বিছানার পাশে গুটি সুটি মেরে বসে আছে, কানে 2 হাত চাপা দিয়ে। অজরে কাঁদছে ইশারা। প্রথম থেকে এসব মারপিট খুন খারাপি ভীষণ ভয় পায়, আর আজ বারবার এই দৃশ্যগুলোকেই ওকে দেখতে হচ্ছে। রিনা আসছে আজ প্রকাশের প্রতি ইশারার। যা ভালো লাগা তৈরি হয়েছিল আজ নিমিষে তা ধুলোয় মিশিয়ে দিল প্রকাশ। ইশারার ভাবতেই গায়ে কাটা দিচ্ছে। এদিকে প্রকাশ সমানে দরজা ধাক্কা দিচ্ছে। তার আওয়াজ ইশারার কানে যাচ্ছে না, কারণ 2 হাত দিয়ে কান চেপে রেখেছে, আর এমনিতেই ওর কানে তুলো গোজা থাকে। প্রকাশ আর না পেরে দরজা ভেঙে দিল। সেই শব্দ ইশারার কানে গেল, যার জন্য ইশারা আরো ভয়ে গুটিয়ে গেল। প্রকাশ এদিক ওদিক ইশারাকে খুঁজতে থাকায় বিছানার পাশে একটা শাড়ির আঁচল দেখা গেল। প্রকাশ আস্তে আস্তে ওদিকে এগোতেই দেখলো ইশারা গুটি সুটি মেরে বসে আছে আর কাঁদছে। প্রকাশ ইশারার দিকে এগোতে নিলেই ইশারা পিছিয়ে যায়। এভাবে পিছোতে পিছোতে ইশারার পিঠ দেয়ালে ঠেকে গেলে প্রকাশ ইশারার সামনে এসে হাঁটু গেড়ে বসে। কেন ভয় পাচ্ছ তুমি আমাকে? আমাকে মারবেন না প্লিজ। আমি আপনার কি ক্ষতি করেছি বলুন? ইশারা, তোমাকে মারার কথা আমি ভাবতেও পারি না। আমি তোমাকে ভালোবাসি ইশারা। আমি আপনাকে ভালোবাসি না, ঘৃণা করি আমি আপনাকে। আপনি একজন খুনি, একজন মুখোশধারী। আপনার মুখও দেখতে চাই না আমি। প্রকাশ ইশারার কথা সবই বুঝতে পারছে, কারণটা আস্তে আস্তে জানবেন, কিন্তু ইশারাকে সত্যিটা বলতে পারছে না। এখন যে সময় হয়নি সত্যিটা জানার, কিন্তু ইশারা যা রিয়্যাক্ট করছে তাতে ওকে সত্যিটা বলে দেওয়াই ভালো। ইশারা, তুমি আমার কথাটা শোনো। আমি শুধু শুধু এমন করিনি, কারণ আছে এর পিছনে। ইশারা 2 কান হাত দিয়ে চেপে ধরলো আর মাথা নিচু করে না বোধক মাথা নাড়াতে লাগলো। এর মানে ইশারা কিচ্ছু শুনতে চায় না। প্রকাশ এবার উঠে গেল। এক হাত কোমরে দিয়ে দাঁড়িয়ে থেকে বুড়া আঙ্গুল আর তর্জনী দিয়ে কপালে ঘষতে লাগলো। কিছুক্ষণ পর রেগে সেন্টার টেবিলে একটা লাথি মারলো আর ঘর থেকে বেরিয়ে গেল। সেন্টার টেবিলে লাথি মারায় ইশারা কিছুটা কেঁপে উঠলো, আর প্রকাশ বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই উঠে ওয়াশরুমে চলে গেল, আর শাওয়ারের নিচে বসে কান্না করতে লাগলো। রাত 2টো। ইশারা বিছানায় বসে ঝিমাচ্ছে। প্রকাশ এখনো ফেরেনি বাড়িতে। সেই যে বেরিয়ে গেছে আর কোনো খবর নেই। ইশারা গার্ডদের জিজ্ঞেস করলে গার্ডরা বলে যে প্রকাশের ফোন সুইচড অফ।
ঝিমোতে ঝিমোতে ইশারা পড়ে গেলেই ঘুমটা ভেঙে যায় ইশারার। আর ঘড়িতে তাকিয়ে দেখে রাত 2টো বাজে। কিছুক্ষণ পায়চারি করতে থাকে ঘরের মধ্যে, আর না পেরে নিচে যায়। ইশারা কিছুক্ষণ আগে প্রকাশের গার্ডদের বলেছিল প্রকাশকে খুঁজতে যেতে, সেই খবরটাই আনতে ইশারা নিচে যায়। ইশারা সিঁড়ি দিয়ে নামতেই দেখে 2টো গার্ডের ঘাড়ে ভর করে প্রকাশ হেলতে দুলতে বাড়ি ঢুকছে। ঠিক মতন হাঁটতেই পারছে না। ইশারা সিঁড়ি থেকে সরে গেলে গার্ড 2টো প্রকাশকে নিয়ে ঘরে চলে যায়। আর ইশারা দাঁড়িয়ে চোখে জল ফেলতে লাগে। এইসব দেখাই বাকি ছিল আমার। আর কত কিছু সহ্য করতে হবে এই জীবনে আমার। ভেবেছিলাম একজন ভালো স্বামী পেয়েছি, কিন্তু না, এখন মনে হচ্ছে এমন স্বামী থাকার থেকে না থাকাই ভালো। ভণ্ডামি করে মানুষ খুন করে আবার নেশাও করে। বাহ, কি কপাল আমার! ভগবান বোধ হয় আমার কপালে সুখের ছিটাফোঁটাও দেননি। মাঝে মধ্যে ইচ্ছে করে নিজেকে শেষ করে দেই। ইশারা কাঁদতে কাঁদতে সিঁড়িতে বসে পড়লে একজন এসে ইশারার পাশে বসে। আর ইশারা পাশ ফিরে তাকাতেই দেখে প্রকাশের একটা গার্ড। আমার সাথে আপনার ঠিক করে কোনোদিন পরিচয় হয়নি, তাই না বৌদি? আমি রাতুল, প্রকাশের ভাই। ইশারা অবাক হয়ে তাকায় ভাই কথাটা শুনে। প্রকাশের ভাই আছে এটা তো প্রকাশ কোনোদিন বলেনি। তাহলে আমি জানি আপনি ভাবছেন এইসব আমি কি বলছি। আসলে আমি প্রকাশদার নিজের ভাই নই। আমি অনাথ, রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে কাজ করতাম। আজ থেকে 4 বছর আগে হঠাৎ করেই একটা ড্রাগস ডিলারদের হাতে পড়ে যাই। ওরা আমাকে বলে যে ওদের হয়ে ড্রাগস পাচার করতে হবে, আর এটাই আমার কাজ। আমি চাইলেও না করতে পারবো না, কারণ আমি ওদেরকে আর ওদের ব্যবসা সম্পর্কে জেনে গেছি। যদি আমি কাজটা না করি তাহলে আমায় ওরা খুন করে দেবে। প্রাণের ভয়ে আমি কাজটা করি আর ধরা পড়ে যাই প্রকাশদার হাতে। আমার বয়স খুব কম ছিল, তখন সবে 18 আর প্রকাশদার 20। কিন্তু দেখে মনে হতো না যে 20 বছরের একটা ছেলের এত পাওয়ার, এত রাগ। ভেবেছিলাম হয়তো মেরে দেবে আমায়, কারণ আমি মুখ খুলতে পারবো না আমার গ্যাংয়ের বিরুদ্ধে। তাহলে তারা কোনো না কোনোভাবে আমায় মেরে দেবে। কিন্তু না, প্রকাশদা আমায় সুযোগ দিল, বলল সত্যিটা বললে আমায় ছেড়ে দেবে। আমি অবশ্য বিশ্বাস করিনি, কারণ সবাই সচরাচর কথা বার করানোর জন্য এইসব মিথ্যে কথাটা বলেই থাকে। তাই আমি ভাবলাম সত্যিটা বলে দেওয়াই ভালো, অন্তত একটা ভালো কাজ করে মরব। আমি সত্যি কথা বলতেই অদ্ভুতভাবে প্রকাশদা আমায় মারল না, বরং অনেক প্রোটেকশন দিয়ে রাখলো, যাতে আমায় কেউ মারতে না পারে। কয়েকদিন পর খবর পেলাম প্রকাশদা ওদেরকে পুলিশের হাতে দিয়ে দিয়েছে, আর একজনকে মেরে দিয়েছে, কারণ সে নাকি একটা মেয়েকে করেছিল। আর এমন অনেক মেয়েকে ও পাচার করেছে, তাই তাকে পুলিশের হাতে না দিয়ে প্রকাশদা মেরে দিয়েছে। আমি মনে করি যথেষ্ট ভালো কাজ করেছেন প্রকাশদা। ইশারা চুপ করে সব শুনছে রাতুলের কথাগুলো। রাতুল আবার বলতে লাগলো, এরপর থেকে প্রকাশদা আমাকে নিজের ভাই মনে করে, আর আমি তাকে দাদা। আমি হলপ করে বলতে পারি প্রকাশদা আজ পর্যন্ত কোনো অন্যায় করেনি। আপনাকে ভীষণ ভালোবাসে প্রকাশদা, সব করতে পারে আপনার জন্য। কেন বলছি জানেন? আজ পর্যন্ত কোনো মেয়েকে নিয়ে এতটা ভাবিনি, তার পরিবার নিয়ে ভাবিনি। আমাদেরকে টাকা দিয়ে দিত, আমরা পৌঁছে দিতাম, আর আপনাকে তো নিজের দায়িত্বে মনে করে নিজের সম্পত্তি মনে করে। একটু বোঝার চেষ্টা করুন, দেখবেন ওর ভেতরের কষ্টগুলোকে অনুভব করতে পারবেন। আজ অনেক দিন পর প্রকাশদা ড্রিঙ্ক করল, তাও এভাবে সম্ভবত আপনার সাথে পরিচয় হওয়ার পর এইসব ছেড়েই দিয়েছিল। যাই হোক, ওরা রেখে এসেছে প্রকাশদাকে। আপনি ঘরে যেতে পারেন, আর ক্যান্ডলি আমার কথাগুলো একটু ভেবে দেখবেন। রাতুল কথাগুলো বলে চলে গেল। আর ইশারা নিজের চোখের জল মুছে ঘরের উদ্দেশ্যে হাঁটা ধরলো। ঘরে গিয়ে দেখলো প্রকাশ বিছানায় এলোমেলো হয়ে শুয়ে রয়েছে, পায়ের জুতোটাও খোলেনি। ইশারা গিয়ে পায়ের জুতোটা খুলে দিল, আর প্রকাশকে ঠিকভাবে শোয়ানোর চেষ্টা করতে গেলেই প্রকাশ 2 হাতে ভর করে উঠে বসলো, আর ইশারার কোমর জড়িয়ে ধরে ওর ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। প্রকাশ খুব সফটলি কিস করছে ইশারাকে, শুষে নিচ্ছে ইশারার ঠোঁট। আর ইশারা আজকে বাধা দিতে চেয়েও দিতে পারছে না, বরং প্রথমবারের মতো প্রকাশের সাথে তালে তাল মিলাচ্ছে। প্রকাশ ইশারার কোমর শক্ত করে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল, আর ইশারা প্রকাশের গলা জড়িয়ে ধরে আছে, চুল মুঠো করে রেখেছে। প্রায় অনেকক্ষণ পর ইশারার ঠোঁট ছাড়ল প্রকাশ, আর গলায় মুখ ডুবিয়ে দিল।
আর একটা ডিপ কিস করলো গলায়, যার ফলে ইশারা প্রকাশের কাঁধ খামচে ধরলো। প্রকাশ নেশাক্ত কণ্ঠে বলতে লাগলো, আমার তোমাকে চাই ইশারা, সারা জীবনের জন্য চাই, ভালোবাসতে চাই তোমাকে, আমি ভীষণ ভীষণ ভালোবাসতে চাই। আই লাভ ইউ এ লট। প্রকাশের কথাগুলো যেন আজ ইশারার মনে অনুভূতি জাগিয়ে তুলছে। ইশারা প্রকাশের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর প্রকাশ ইশারার গলায় মুখ ডুবিয়ে রেখেছে। কিছুক্ষণ পর ইশারার গলার মধ্যে নিজের নাক ঘষে দিল প্রকাশ, আর ইশারা সরে গেল। ইশারা সরে গিয়ে প্রকাশকে ঠিক মতো শুয়ে দিল, আর উঠে যেতে নিলেই প্রকাশ হাত ধরে টেনে ইশারাকে বিছানায় বসিয়ে ওর কোলে মাথা রেখে পেটে মুখ গুজে দিল আর ঘুমিয়ে পড়ল। এদিকে ইশারা প্রকাশের কাণ্ড কারখানা দেখে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। পরের দিন সকালে প্রকাশ ঘুম থেকে উঠে সারা বাড়ি খুঁজে ফেলেছে, ইশারা কোথাও নেই। আর গত রাতের কোনো কথাই প্রকাশের মনে নেই, তাই ও তন্ন তন্ন করে খুঁজছে। হুট করে রাতুল এসে প্রকাশকে বলল যে ইশারা কলেজে গেছে। এটা শুনে প্রকাশ একটু দম ফেললো, আর সঙ্গে সঙ্গে ফ্রেশ হয়ে ইশারার কলেজে চলে গেল। কলেজে গিয়ে সবাইকে ইশারার ব্যাপারে জিজ্ঞেস করতেই সবাই বলল ইশারা আজ কলেজে আসেইনি। এই শুনে প্রকাশ নিজের গার্ডদের বলল পুরো শহর খোঁজ নিতে। প্রকাশও বেরিয়ে পড়ল। 2 দিন পর ঘরের মেঝেতে মদের বোতল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর প্রকাশ মেঝেতে সোজা হয়ে শুয়ে রয়েছে হাতে একটা মদের বোতল নিয়ে। 2 দিন হয়ে গেছে ইশারাকে প্রকাশ কোথাও পায়নি। পাথর হয়ে গেছে প্রকাশ, চিৎকার করে কাঁদে, রাত হলেই কোনো কথা বলে না, চুপচাপ ঘরে বন্দি হয়ে থাকে আর মদ খেয়ে মাতাল হয়ে থাকে। কেউ খোঁজ খবর দিতে আসলে ইশারা সেটা শোনে আর পাগলের মতো হাসে। প্রত্যেকটা খবর প্রকাশকে কাঁদায়, কারণ ইশারাকে পাওয়া যায়নি। ইশারা, কেন আমায় ছেড়ে চলে গেলে? একবার আমার কথাটা শুনতে পারতে। আমি যে পারবো না, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আমি। প্রকাশ রক্ত চক্ষু নিয়ে একটা সোফায় বসে আছে, হাতে একটা ওয়াইনের গ্লাস। চোয়াল শক্ত করে রেখেছে প্রকাশ, দাঁত কড়মড় করছে। এক চুমুকে ওয়াইনটা খেয়ে নিয়ে গ্লাসটা হাতে শক্ত করে চেপে ধরলো। এতটা জোরে চেপে ধরলো যে গ্লাসটা ভেঙেই গেল। গ্লাসটা ভেঙে গিয়ে কাজটা প্রকাশের হাতেই কেটে গেছে, আর অঝরে রক্ত পড়ছে হাত থেকে। কিন্তু প্রকাশের চাহনি সামনের দিকে স্থির হয়ে রয়েছে একজনের উপর। বিছানায় হাঁটু মুড়ে বসে বসে কাঁদছে ইশারা। এই মুহূর্তে প্রকাশকে জমের থেকেও বেশি ভয় পাচ্ছে ইশারা, তাই সমানে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। প্রকাশের হাতের রক্তটা দেখে ইচ্ছে করছে গিয়ে ওষুধ লাগিয়ে দিতে, কিন্তু ভয়ের কারণে সেটাও পারছে না ইশারা। কিছুক্ষণ আগে প্রকাশ নিজের ঘরে বসে স্মোক করছে, সেই সময় প্রকাশের কাছে ফোন এলো। ইশারা বৌদির খবর পেয়েছি ভাই, তুমি তাড়াতাড়ি নিচে আসো। প্রকাশ আর এক মুহূর্ত দেরি করলো না, সঙ্গে সঙ্গে যা পড়েছিল তাই পরে বেরিয়ে গেল রাতুলের সাথে। প্রকাশ আজ ড্রাইভ করছে না, রাতুল ড্রাইভ করছে। প্রকাশের শরীর খুব একটা ভালো না, এই 2 দিন ঠিক মতো খাইনি, শুধু ছাইপাশ খেয়েছে আর স্মোক করেছে, তাও ভালো, নিজের কোনো ক্ষতি তো করেনি, মনে মনে ভাবছে রাতুল। কিছুক্ষণ পরেই রাতুল আর প্রকাশ পৌঁছে গেল সেই জায়গায় যেখানে ইশারা আছে বলে খোঁজ পেয়েছে রাতুল। একটা 1 তলা সিমেন্টের বাড়ি, শহরের থেকে অনেক দূরে, প্রায় শেষ প্রান্তে। প্রকাশ রাতুলের দিকে তাকাতেই রাতুল ইশারা করলো ভিতরে যাওয়ার জন্য। প্রকাশ রাতুলকে হাত দিয়ে ইশারা করলো বাড়ির বাইরে থাকার জন্য, আর নিজে গিয়ে গেল বাড়ির ভিতরে। বুক কাঁপছে প্রকাশের, যদি ইশারা না থাকে এখানে। যদিও না পাই ইশারাকে, একটা লম্বা নিঃশ্বাস নিয়ে প্রকাশ বাড়ির ভিতরে গেল। দরজা খোলা তাই আর নক করলো না, চুপচাপ ভিতরে প্রবেশ করলো। কিন্তু কিছুটা এগোতেই কারো পায়ের নুপুরের ছন ছন শব্দ পেল। এই একটা শব্দ দ্বারাই প্রকাশের ভিতরে শীতল হাওয়া বইয়ে দিচ্ছে। প্রকাশের যে বড্ড চেনা এই নুপুরের শব্দ। প্রকাশ চোখ বন্ধ করে শব্দটা শুনছে, তীব্র থেকে তীব্র হচ্ছে শব্দটা। কিন্তু হঠাৎ থেমে গেল শব্দটা। স্টিলের বাসন কোসন পড়ে যাওয়ার রিনঝিন শব্দ এলো, আর প্রকাশ দ্রুত নিজের চোখ খুলল। চোখ খুলতেই দেখতে পেল ইশারাকে। ইশারা প্রকাশকে দেখে ভীষণ পরিমাণ ভয় পেয়ে গেছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, হাঁটু ভেঙে আসছে ইশারার। ইশারার পিছন থেকে ইশারাকে পাশ কাটিয়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল ঈশান প্রকাশকে, আর বলতে লাগলো, দেখলি দিদিয়া, আমি বলেছিলাম না প্রকাশ ভাইয়া আসবে? তুই খালি খালি রাগ করতিস আমার উপর। আমি তো জানি প্রকাশ ভাইয়া তোকে কতটা ভালোবাসে। তুই একটা বোকা, বুঝিস না প্রকাশ ভাইয়ের ভালোবাসাটা। শুধু শুধু এই 2 দিন প্রকাশ ভাইয়াকে কষ্ট দিলি। কতবার বললাম কোথায় নিয়ে যাচ্ছিস আমায়, কিছু বললেই না আমায়। দেখ তো ভাইয়ের অবস্থা কি হয়েছে এই 2 দিনে। ইশারা ঈশানের কথাই প্রকাশের দিকে ভালো করে তাকিয়ে দেখলো
মাথার চুলগুলো এলোমেলো, চোখ মুখ শুকিয়ে গেছে, গোলাপি ঠোঁটগুলো কেমন কালো বর্ণ ধারণ করেছে, বড় বড় চোখগুলো ছোট ছোট লাগছে। দেখে মনে হচ্ছে কতদিন ঠিকমতো খাইনি, ঘুমায়নি। ইশারা অবাক হয়ে যাচ্ছে প্রকাশের অবস্থা দেখে। মাত্র 2 দিনে এতটা খারাপ অবস্থা করেছে নিজের। সত্যি বলতে ইশারাও এই 2 দিন ভালো ছিল না। ইশারা দেখলো প্রকাশ একটা টি শার্ট আর ট্রাউজার পরা। এর মানে খবর পেতেই হয়তো ছুটে চলে এসেছে ইশারার কাছে। প্রকাশ ঈশানের মাথায় হাত বুলালো, চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, বাইরে রাতুল আঙ্কেল গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, তুমি গিয়ে বসে পড়ো গুড বয়ের মতো, ওকে? ইয়ে কি মজা, বাড়ি যাব, হুররে। প্রকাশ 1 পা 2 পা করে এগিয়ে যাচ্ছে ইশারার দিকে, আর ইশারা ভয়ে সালোয়ারের ওড়না পেঁচাচ্ছে। প্রকাশ ইশারার সামনে এসে ট্রাউজারের পকেটে হাত গুজে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, কেন এভাবে ছেড়ে চলে এলে ইশারা? ইশারা নিশ্চুপ, শুধু চোখের জল ফেলছে, মাথা নিচু করে। আমি কি এতটা খারাপ ইশারা যে আমার সাথে থাকা যায় না? এত ভালোবাসার পরেও তুমি আমাকে ছেড়ে চলে এলে। বলে দিতে পারতে আমায়, আমি নিজে তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিতাম। কিন্তু এখন তোমাকে শাস্তি পেতে হবে। ইউ হ্যাভ টু পে ফর দিস। প্রকাশ ইশারাকে কিছু বলার সুযোগ না দিয়ে হাত ধরে টেনে নিয়ে বাইরে চলে এলো আর গাড়িতে বসিয়ে দিল, আর নিজেও গিয়ে সামনের সিটে বসে পড়ল। রাতুল থাকায় বেশি কিছু বলল না প্রকাশ, কিন্তু মনে মনে রাগ, অভিমান, কষ্ট ঠিকই হচ্ছে। ইশারা ঈশানকে নার্সিংহোমের থেকে ডিসচার্জ করিয়ে নিজের সাথে নিয়ে যায়। প্রকাশ ইশারাকে কলেজে না পেয়ে নার্সিংহোমে গেছিল। সেখান থেকেই জানতে পারে ইশারা ঈশানকে নিয়ে চলে গেছে সামান্য সুস্থ হতেই। সঙ্গে প্রকাশ এও বুঝলো যে ইশারাকে কেউ কিডন্যাপ করেনি, ইশারা নিজের ইচ্ছাই গেছে। এখন প্রকাশ এক টান মেরে কাজটা বার করে ফেললো, তাতে রক্ত বেরোনোর পরিমাণ আরও বেড়ে গেল। এরপর উঠে দাঁড়িয়ে লাথি মেরে সামনের সেন্টার টেবিলের কাজটা ফেলে দিল, আর কাজটা পরে টুকরো টুকরো হয়ে গেল। প্রকাশ ইশারার সামনে এসে চিৎকার করে বলে উঠল, ওয়াই ইশারা, ওয়াই? কেন করলে তুমি আমার সাথে এমন? কম তো ভালোবাসিনি আমি তোমায়। কতবার বলেছি তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, বলিনি? ইশারা নিশ্চুপ, ভয়ে গুটিয়ে রয়েছে আর কাঁদছে। কাঁদছো কেন তুমি? হ্যাঁ কাঁদছো কেন? অ্যান্সার মি ড্যামিট। ও আমার কাছে ধরা পড়ে গেছো দেখে, আমার কাছে ফিরে আসতে হয়েছে দেখে খুব কষ্ট হচ্ছে? ভাবোনি তাই না আবার আমার কাছে ফিরে আসতে হবে, এই জন্য কষ্ট হচ্ছে তোমার? প্রকাশ শান্ত হয়ে গেল আর আস্তে করে গিয়ে ইশারার পায়ের সামনে ধপ করে 2 হাঁটু গেড়ে বসে পড়ল, আর ইশারার দিকে করুণ ও অসহায় চোখে তাকালে ইশারার বুকের ভিতরটা ধূপ করে উঠল। প্রকাশ শান্ত গলায় বলল, আমি খুব খারাপ তাই না ইশারা? বদ মেজাজি একগু একটা ছেলে যে কিনা মারপিট করে, লোককে খুন করে, একটা মাফিয়া ক্রিমিনাল আমি, তাই না? খুব বিরক্ত তুমি আমার উপর, আমার রাগের উপর। ঠিক আছে, আর তোমাকে আমায় সহ্য করতে হবে না। ইশারার মনটা কেমন জানি করে উঠল প্রকাশের এমন কথায়। প্রকাশ উঠে দাঁড়িয়ে ইশারার সামনে এসে কপালে একটা গভীরভাবে ভালোবাসার পরশ দিল আর বলল, এটা আমার ভালোবাসার হয়তো শেষ চিহ্ন। বলেই সেন্টার টেবিলের ভাঙা কাচের টুকরোটা বাম হাতে নিয়ে ডান হাতে শিরায় এক পুষ দিল, আর গল গল করে রক্ত পড়তে লাগলো। ইশারা শকড হয়ে দাঁড়িয়ে রয়েছে, চোখের সামনে মুহূর্তেই এমন কিছু হবে তা ভাবতে পারেনি ইশারা। প্রকাশ নিজের মুখে হাসির রেখা টেনে বলল, আর বিরক্তির কারণ হব না তোমার, কিন্তু জীবনে তোমার আর কোনো অসুবিধা হবে না, সব ব্যবস্থা আমি করে। আর বলতে পারলো না, পড়ে গেল ধপ করে। ডান হাতে ব্যান্ডেজ করা অজ্ঞান অবস্থায় প্রকাশ বিছানায় শুয়ে রয়েছে, আর ডক্টর চেক আপ করছে। দূরে দাঁড়িয়ে ইশারা বারবার চোখে জল মুছছে, আর ডক্টরের পাশে রাতুল চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে। প্রকাশ যখন হাতের শিরায় কাচের টুকরো দিয়ে টান দিয়েছিল তখন গল গল করে রক্ত পড়তে শুরু করে, আর সেই রক্ত দেখে ইশারা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। কিন্তু প্রকাশ যখন পড়ে যায় তখনই ইশারার হুঁশ আসে, আর ইশারা ছুটে প্রকাশের কাছে এগিয়ে যায় আর প্রকাশকে ধাক্কা দিতে থাকে। ইশারার তো কাউকে ডাকার মতো ক্ষমতাও নেই। অনেক রক্ত বের হচ্ছে দেখে ইশারা সঙ্গে সঙ্গে একটা কাপড়ের টুকরো জোগাড় করে ক্ষতস্থানে বেঁধে দেয় আর দৌড়ে নিচে চলে যায়। ভাগ্যবশত সেখানে রাতুলকে দেখতে পেয়েই রাতুলের হাত ধরে টেনে নিজের ঘরে নিয়ে আসে। প্রকাশকে এই অবস্থায় দেখে রাতুলও অবাক হয়ে যায়। প্রকাশের হাতের কাপড়টাও রক্তে ভিজে যাচ্ছে। রাতুল তাড়াতাড়ি প্রকাশকে তুলে বিছানায় শুয়ে দিয়ে ডক্টরকে ফোন করে আর বাড়ি থেকে তুলে নিয়ে আসে রীতিমতো। প্রকাশকে চেক করা শেষ হলে ডক্টর ইশারাকে বলল, আপনি ওনার ওয়াইফ? ইশারা হ্যাঁ বোধক মাথা নাড়ল। কি করে হলো এই অবস্থা? অনেক রক্ত ঝরছে, বললেন না তো? অ্যাকচুয়ালি ডক্টর ইশারা বৌদির কথা বলতে পারে না, তাই কিছু বলছে না।
ডক্টর একটু অবাক হলো, কারণ এত বড় বিজনেসম্যানের ছেলে, যার নিজেরও অনেক পয়সা, বাবার টাকাই চলে না, তার স্ত্রী কথা বলতে পারে না। এসব চিন্তা বাদ দিয়ে ডক্টর বলল, ও আই এম সরি, আসলে পেশেন্টের অনেক ব্লাড লস হয়েছে, কিন্তু কাপড় বেঁধে দেওয়াই বাঁচোয়া, না হলে হসপিটালে অ্যাডমিট করতে হতো ব্লাডের জন্য। উনি একটু উইক, এখন বেশি উত্তেজিত হতে দেবেন না, রেস্ট নিতে বলবেন। আর পেন হতে পারে, তাই কয়েকটা মেডিসিন লিখে দিলাম, এগুলি দিয়ে দেবেন। শিরা কাটেনি তো ডক্টর? না, জাস্ট চোট পেয়েছে, আর কাঁচ দিয়ে কাটায় রক্তক্ষরণ বেশি হচ্ছে, কিন্তু আর একটু গভীর হলেই শিরা কেটে যেত। জ্ঞান আর একটু পরেই ফিরে আসবে। এই নিন, এগুলো টাইমে দিয়ে দেবেন। চলুন আমি এগিয়ে দিচ্ছি, আমাদের ড্রাইভার আপনাকে বাড়ি পৌঁছে দেবে। রাতুল ডক্টরকে নিয়ে বেরিয়ে গেলে ইশারা আস্তে আস্তে প্রকাশের পাশে গিয়ে বসে চোখের জল ফেলতে থাকে, আর প্রকাশের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ভাবে, আজ আমার জন্য আপনার এই অবস্থা প্রকাশ। বিশ্বাস করুন, আমি চাইনি আপনাকে আঘাত করতে, চাইনি আমি এই কয়েকদিন আপনার থেকে দূরে থেকে আমিও ভালো ছিলাম না। প্রত্যেক মুহূর্তে আপনার কথা মনে পড়তো আমার, আপনার যত্ন ভালোবাসা সব মনে পড়তো।